হ্যাঁ, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন আমাকে? বলেন তো ভাইয়া, সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, যারা সালাম দিয়েছেন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন ভাইয়া আমাকে? একটু জানান তো ঠিকমতো সব কিছু শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু বলেন তো। জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জি ক্লিয়ার আছে। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ঠিক আছে। আজকে ওকে, আজকে একটা মেসেজই বারবার, মানে একটা কমেন্টই বারবার আসবে, বুঝতেই পারছি। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ যারা সারাদিন, মানে আমার জন্মদিন উপলক্ষে সারাদিন হচ্ছে ফেসবুকে যারা পোস্ট করেছেন, মেসেজ করেছেন। হয়তো সবার উত্তর দিতে পারিনি, আসলে অনেকগুলো মেসেজ জমা পড়েছে, তো যার কারণে আসলে সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি। তো সবাইকে অনেক ধন্যবাদ প্রথমেই। এখনও দেখছি যে অনেকে কমেন্ট করছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার জন্যে, এতটুকুই জাস্ট। ঠিক আছে, যাতে করে আপনাদের জন্যে যা করছি, যেহেতু ভালোবাসার জায়গাটা থেকেই এটা করছেন, ভালোবাসা পাচ্ছি আপনাদের মতো অনেক স্টুডেন্টদের থেকে। তো এতে করে আসলে এই দিনগুলো আসলে যেটা মনে হয় যে, মানে বিভিন্ন স্পেশাল ডে যদি হয়, যেমন শিক্ষক দিবস, জন্মদিন, প্রতি বছর এই দিনগুলো আসলে ফিল করাই যে, মানে আসলেই স্টুডেন্টরা অনেক ভালোবাসে এবং আমাদের প্রতি অনেক আস্থা রাখে, অনেক বিশ্বাস করে। তো জাস্ট এতটুকু দোয়াই করবেন যে আপনাদের জন্য যা করছি আরও যাতে বেশি করতে পারি, হ্যাঁ, এবং যে আশা এবং ভরসা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাছে আসছেন সেটা যাতে পূরণ করতে পারি, হ্যাঁ, এই দোয়াটুকু করেন। আর আপনাদের এই ভালোবাসাগুলো আসলে আরও, মানে কি বলবো, দায়িত্ববোধকে বাড়াই দেয় আমাদের। ঠিক আছে, তো সেই জায়গা থেকে বলবো যে সবাই হচ্ছে দোয়া করেন যাতে আপনাদের জন্য আরও ভালো কাজ করতে পারি। হ্যাঁ, যদিও যেটা করার ইচ্ছা সম্পূর্ণটা পারি না, হ্যাঁ, হয়তো সম্পূর্ণটা পারছি না, জাস্ট এতটুকু দোয়া করেন যাতে আরও বেশি কাজ করতে পারি আপনাদের জন্য। হয়তো আরও অনেক কিছু দেওয়ার বাকি, কিন্তু আসলে বিভিন্ন কারণে সম্ভব হয় না আসলে। তো জাস্ট দোয়া করেন যাতে আরও বেশি কিছু আপনাদের জন্য করতে পারি, এটাই। হ্যাঁ, তো সুস্থ সবল এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে আরও বেশি কাজ করা যায়। হ্যাঁ, তো এটাই হচ্ছে চাওয়া। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হচ্ছে একটু ক্লাস শুরু করি। আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়বো আমরা। হ্যাঁ, প্রথমে বলে নিই, খুবই ছোট ছোট টপিক আজকে যেটা পড়বো, খুবই হচ্ছে ছোট ছোট টপিক, খুবই ছোট ছোট টপিক বাট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, খুবই ছোট ছোট টপিক বাট ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য, খুবই 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 গুরুত্বপূর্ণ ভাইয়া টপিকগুলো। ঠিক আছে, এই টপিকগুলো থেকে প্রশ্ন একটা পাবেন, বেশি না ভাইয়া, আমি বলবো এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে ঢাবি, রিটেন অথবা এমসিকিউ। হ্যাঁ, ঢাবিতে যারা পরীক্ষা দিবেন ভাই, এখান থেকে এক বছর যদি রিটেন দেয় আরেক বছর এমসিকিউ দিবে, এক বছরের রিটেন আসলে আরেক বছর এমসিকিউ, এখান থেকে একটা পাবেন। আর এই টপিকটা ভেরি কমন, সব ইউনিভার্সিটির জন্য কমন। যারা রাবিতে পরীক্ষা দিবেন এখান থেকে নিশ্চিত একটা এমসিকিউ পাবেন। তো আজকের টপিকটা গুরুত্বপূর্ণ টপিক এবং দুইটা টপিকই আমাদের সিলেবাসের বাইরের টপিক। ঠিক আছে, আচ্ছা, আবেদন হচ্ছে একটু পরে করেন। হ্যাঁ, আবেদন একটু পরে করেন। ওকে, আবেদন হচ্ছে একটু পরে করেন সবাই। আবেদন এত দ্রুত করার দরকার নাই, দুই একদিন ওয়েট করেন, দেখেন আশেপাশে কি হচ্ছে, আবেদনটা একটু পরে করার ট্রাই করেন। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। না, ভুল সংশোধনের ক্লাস হয়নি, সব ক্লাস হবে ভাইয়া, টেনশন নিয়েন না। আপনাদের পরীক্ষার আগে আগে সব ক্লাস নিব, টেনশন করেন না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো দেখি। হ্যাঁ, রাবি এবং জিএসটির প্যাটার্ন হচ্ছে সেম, বুঝছেন? রাবি এবং জিএসটির প্যাটার্ন, এক্সাম টাইপ, মানে এক্সাম টাইপ, প্রশ্নের প্যাটার্ন, পরীক্ষার ধরন একবার এক্স্যাক্টলি সেম। ওকে, মানে বাংলা কথা এগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো যাই দেখেন, এখন আমরা টপিকগুলো লিখে লিখে পড়বো, সবাই একটু নোট করে নেবেন। খুবই সহজ, খুবই সহজ টপিক, কিন্তু আমরা পড়ি না, সে কারণে ভুল করি। দেখেন, তো দেখেন ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, জিএসটির জন্য ইম্পর্টেন্ট বললাম না, রাবির জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা জিএসটির জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কয়জন ক্লাসে আছেন দেখি তো একটু। আচ্ছা, 211 জন। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আচ্ছা দেখেন,
হ্যাঁ হ্যাঁ, আপনার কমেন্ট দেখা যাচ্ছে, যে বলছেন আমার কমেন্ট দেখতে পান কিনা। দেখেন, আমরা যখন অ্যাকাউন্টিং পড়ি না, আমরা অ্যাকাউন্টিং পড়তে যে অনেক রকম ব্যয় দেখতে পাই, তাই না? যেমন আমরা বলতে পারি প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। তারপরে আবার বলতে পারি মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়। তারপরে আমরা আবার বলতে পারি কালীন ব্যয়, বাণিজ্যিক ব্যয়। তারপরে আমরা বলতে পারি সুযোগ ব্যয়, তাই না? নিমজ্জিত ব্যয়, প্রচুর ব্যয় রয়েছে। তো অ্যাকাউন্টিংয়ে পড়তে যেয়ে আমরা অনেক রকম ব্যয় দেখতে পাই, অনেকগুলো ব্যয়ের সাথে আমাদের রিলেশন বা পড়াশোনা আছে। আপনারা নেক্সটে যখন যাবেন তখন দেখবেন আরও কত রকম ব্যয় দেখেন। তো ব্যয়ের যদি আমরা শ্রেণী বিভাগ করি, দেখা যাচ্ছে আমরা 50টার মতো ব্যয় পেয়ে যাব, ঠিক আছে? তো এত তো আসলে এইচএসসি বা অ্যাডমিশনে আসে না আমাদের। তো যেটা আসে আমাদের সেটা হচ্ছে আপনাদের শর্ট সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টার আছে, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, বেসিক বাট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো ব্যয়কে অ্যাকচুয়ালি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তো আজকে আমরা যে দৃষ্টিকোণ থেকে ব্যয়টাকে ভাগ করব তার নাম হচ্ছে ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ, ঠিক আছে? মানুষ যেমন আচরণ করে সেরকম কি ভাইয়া, মানুষ যেমন আচরণ করে সেরকম ব্যয়েরও আচরণ রয়েছে। আপনার আচরণ ভালো না খারাপ, ঠিক আছে, আপনার আচরণ দ্বারা কি প্রকাশ পাচ্ছে, এরকম ব্যয়েরও হচ্ছে বিভিন্ন আচরণ রয়েছে। অর্থাৎ বিহেভিয়ার অফ কস্ট, মানে ব্যয়ের আচরণ, অর্থাৎ আচরণ ভিত্তিক ব্যয়ের শ্রেণীবিভাগ দেখবো আমরা, ঠিক আছে? তাহলে দেখেন, ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগটা আজকে আমরা দেখব। আচরণের ভিত্তিতে ব্যয়কে ভাগ করা হয়েছে 3 ভাগে। কয় ভাগে ভাইয়া? 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে স্থায়ী ব্যয়। কি ব্যয় ভাইয়া? নাম্বার 1 হচ্ছে স্থায়ী ব্যয়। স্থায়ী মানে কি ভাইয়া? স্থায়ী মানে হচ্ছে ফিক্সড, ওকে, ফিক্সড কস্ট, ওকে, আচ্ছা। নাম্বার 2 হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কি ব্যয় ভাইয়া? পরিবর্তনশীল ব্যয়। ভাইয়া পরিবর্তন মানে কি জানেন? পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে এটাকে ইংরেজিতে বলে ভ্যারিয়েবল কস্ট। কি কস্ট ভাইয়া? ভ্যারিয়েবল কস্ট বলে, ওকে, আচ্ছা। নাম্বার 3 হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। কি ব্যয় ভাইয়া? আধা পরিবর্তনশীল ব্যয়, মানে যে ব্যয়টা অর্ধেক পরিবর্তনশীল হবে। এই আধা পরিবর্তনশীল ব্যয়ের আরেকটা নাম হচ্ছে মিশ্র ব্যয়। কি ব্যয় ভাইয়া? মিশ্র ব্যয়, ওকে। এখন আধা মানে কি ভাইয়া? আধা মানে হচ্ছে সেমি, ওকে। আর পরিবর্তনশীল মানে কি ভাইয়া? ভ্যারিয়েবল, ইংরেজিতে বলে সেমি ভ্যারিয়েবল। আর মিশ্র ব্যয়কে বলে, মিশ্র মানে কি? মিক্সড, মিক্সড মানে মিশ্র, সেজন্য মিক্সড কস্ট। ক্লিয়ার ভাইয়া? এই যে আচরণ ভিত্তিক ব্যয়কে এই 3 ভাগে ভাগ করা যায়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? আচরণের ভিত্তিতে ব্যয়কে আমরা কি করতে পারি? এই 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আচরণের ভিত্তিতে ব্যয়কে আমরা এই 3টা ভাগে ভাগ করতে পারি, ওকে, আচ্ছা। তাহলে আমরা আচরণ ভিত্তিক 3 ধরনের ব্যয় দেখলাম। তাহলে এই 3 ধরনের ব্যয় থেকে আমাদের প্রশ্নে পরীক্ষায় কি কি আসবে? আমাদের পরীক্ষায় প্রথমে আসবে উদাহরণ আসবে, ঠিক আছে? কোনটি কোন ধরনের ব্যয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের উদাহরণ আসবে। আর এই ব্যয়গুলোর আমাদের কি আসবে ভাইয়া? বৈশিষ্ট্য আসবে। কি আসবে ভাইয়া? উদাহরণ এবং বৈশিষ্ট্য, এই 2টা জিনিস আমাদেরকে এই ব্যয়গুলো থেকে পড়তে হবে। টোটালি থিওরিটিক্যাল। টোটালি কিটা ভাইয়া? টোটালি হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো দেখি, হ্যাঁ। বার্থডের দিনও ক্লাস, স্যালুট ভাই। ভাবি আপনার জন্য ওয়েট করতেছে আর আপনি ক্লাস করাচ্ছেন, ভাবি ওয়েট করছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখেন, আমাদের উদাহরণ আর বৈশিষ্ট্য এই 2টা আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছি ব্যয়কে আমরা এই 3 ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আচরণ ভিত্তিক ব্যয়ের শ্রেণী বিভাগ। তাহলে এই 3 ধরনের থেকে আমরা কি শিখবো? জাস্ট উদাহরণ শিখবো এবং বৈশিষ্ট্য শিখবো, তাহলে আমাদের ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি। এবার আমরা যে পড়াশোনাটা করব সেটা হচ্ছে দেখেন আমরা একটু বোঝার ট্রাই করি জিনিসগুলো আসলে কি, ঠিক আছে? দেখেন, প্রথমে আমরা যেটা পড়ি, দেখেন তো, আমরা তো সবাই একটা জামা পরে আছি, তাই না? এই যে জামাটা পরে আছি না, একটা শার্ট পরে আছি, রাইট? একটু বোঝার ট্রাই করেন। দেখেন, আমরা যে শার্ট পরে আছি, এই শার্টটা কি দিয়ে তৈরি হয়েছে ভাইয়া? শার্ট তৈরি হয়েছে কাপড় দিয়ে। কি দিয়ে? কাপড় দিয়ে। তো কোনো কিছু যেটা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় কাঁচামাল। তাহলে শার্ট তৈরির কাঁচামাল কি ভাইয়া? শার্ট তৈরির কাঁচামাল হচ্ছে কি? শার্ট তৈরির কাঁচামাল হচ্ছে কাপড়, রাইট? শার্ট তৈরির কাঁচামাল হচ্ছে কাপড়। ভাইয়া এখন আপনাকে যদি একটু বলা হয় যে ভাইয়া
একটা শার্ট তৈরি করতে 100 টাকার কাপড় দরকার হয়, একটা শার্ট তৈরি করতে 100 টাকার কাপড় দরকার হয়, দ্যাট মিনস কাপড় মানে কি, কাঁচামাল দরকার হয়। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভাইয়া 2টা শার্ট তৈরি করতে কত টাকার কাপড় লাগবে, আপনি কি বলবেন 100 গুণন 2 সমান কি ভাইয়া 200 টাকার কি লাগবে, কাপড় লাগবে বা কাঁচামাল লাগবে, তাই না? ঘটনা তো এমনই নাকি? ঘটনাটা এমনই না ভাইয়া, বলেন তো দেখি, বলেন তো। ঘটনাটা তো এমনই, একটা শার্ট তৈরি করতে আমাদের 100 টাকার কাপড় লাগছে, 2টা শার্ট তৈরি করতে ভাইয়া তাহলে 200 টাকার কাপড় লাগবে। এখন ভাইয়া বলেন তো, আপনি শার্ট তৈরি করে কোথায়? শার্ট তৈরি করে হচ্ছে ভাইয়া কারখানায়। কোথায়? কারখানায় ধরেন শার্ট তৈরি করা হয়, তাই না? কোম্পানিগুলো কারখানায় কি করে, উৎপাদন করে বা পণ্য তৈরি করে, ঠিক আছে? তো শার্টের যে ব্র্যান্ড আছে ধরেন, তারা কি করে, কারখানায় শার্ট তৈরি করে। তো কারখানার ভাড়া দিতে হয় না ভাইয়া, কারখানার ভাড়া দিতে হয়। ভাইয়া বলেন তো, আপনি যদি কারখানার ভাড়া যদি আপনার মাসিক যদি আপনার কারখানার ভাড়া 30,000 টাকা হয়, কত টাকা? 30,000 টাকা মাসিক কারখানার ভাড়া হচ্ছে ভাইয়া আপনার 30,000। এখন বলেন তো, জানুয়ারি মাসে, কোন মাসে ভাইয়া? জানুয়ারি মাসে আপনি যদি 10,000 শার্ট তৈরি করেন তাহলে কত ভাড়া দিতে হবে? 30,000 টাকায় ভাড়া দিতে হবে। ভাইয়া ফেব্রুয়ারি মাসে যদি আপনি 0টা শার্ট তৈরি করেন তাহলে কত টাকা ভাড়া দিতে হবে? 30,000 টাকায় ভাড়া দিতে হবে। ভাইয়া মার্চ মাসে যদি আপনি 1,00,000টা শার্ট তৈরি করেন তাহলে কত টাকা ভাড়া দিতে হবে? 30,000 টাকায় ভাড়া দিতে হবে। তাহলে এখানে কি একটা জিনিস বুঝতে পারছেন ভাইয়া? দেখেন তো, এখানে কি একটা জিনিস বুঝতে পারছেন? দেখেন, শার্ট হচ্ছে একটা প্রোডাক্ট, এই শার্টের সংখ্যা যখন বাড়ছে তখন শার্টের মজুরির পরিমাণও কি হচ্ছে, দেখেন তো, পরিবর্তন হচ্ছে না। একটা শার্ট তৈরি করতে আমার 100 টাকার কাপড়, 2টা শার্ট তৈরি করতে আমার 200 টাকার কাপড় লাগছে, 3টা শার্ট তৈরি করতে আমার 300 টাকার কাপড় লাগবে। ভাইয়া 100 টাকার কাপড় দিয়ে আপনি 3টা শার্ট বানাইতে পারবেন? পারবেন না। কিন্তু দেখেন তো, এখানে কারখানা ভাড়া মাসে আমার 30,000 টাকা দিব। এখন এক মাসে যদি আপনি 10,000 শার্ট তৈরি করেন তাহলেও 30,000 ভাড়া দিতে হবে। ফেব্রুয়ারি মাসে যদি একটাও যদি না তৈরি করেন তাহলেও 30,000 টাকা দিতে হবে। আর মার্চ মাসে যদি আপনি 1,00,000টা তৈরি করেন তাহলেও 30,000 টাকা দিতে হবে। তাহলে এখান থেকে কি একটা জিনিস বুঝতে পারছেন ভাইয়া? সেটা কি এখানে বুঝতে পারছেন যে ভাইয়া একটা খরচ, যে খরচের নাম হচ্ছে কাঁচামাল খরচ, এই কাঁচামাল খরচটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু ভাড়া খরচটা কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে যেই জিনিসটা পরিবর্তন হচ্ছে তার নামই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর যেই জিনিসটা পরিবর্তন হচ্ছে না তাকে আমরা বলবো কি, স্থায়ী ব্যয়। আশা করি বুঝতে পেরেছেন সবাই, বুঝতে পেরেছেন সবাই। এটা হচ্ছে বেসিক নলেজ দেখলাম আমরা। এখন আমরা প্র্যাকটিক্যালি সুন্দরভাবে শিখবো। দেখেন, প্রথমে আমরা পড়বো স্থায়ী ব্যয়, ঠিক আছে? তাহলে স্থায়ী ব্যয় কাকে বলে সেটা আমরা দেখি। কি দেখবো? স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় কাকে বলে দেখি। যে ব্যয় উৎপাদনের পরিমাণ, কিসের পরিমাণ ভাইয়া? উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে, হ্রাস হওয়া আর বৃদ্ধি পাওয়া মানে কি, হ্রাস পাওয়া বৃদ্ধি পাওয়াকে বলা হয় পরিবর্তন হওয়া, তাই না? অর্থাৎ হ্রাস বৃদ্ধিকে আমরা ব্র্যাকেটে লিখলাম যে পরিবর্তন, ঠিক আছে? যে ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে কি হয় না ভাইয়া, সাথে সাথে পরিবর্তন হয় না, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? তাকে আমরা স্থায়ী ব্যয় বলবো, ঠিক আছে? তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা স্থায়ী ব্যয় বলবো, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? স্থায়ী ব্যয় বলে। বুঝতে পেরেছেন ভাইয়া? যে ব্যয়টা কি হয় না ভাইয়া, উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে কি হয় না, পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা স্থায়ী ব্যয় বলবো। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। এখন ভাইয়া স্থায়ী ব্যয়ের উদাহরণগুলো কি কি, এখন আমাদের এখান থেকে পড়তে হবে স্থায়ী ব্যয়ের উদাহরণগুলো কি কি। ভাইয়া কোন ব্যয়গুলো উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয় না? যেমন আমরা বলতে পারি ভাড়া। কি ভাইয়া? ভাড়া। ভাড়া কি ভাইয়া? আপনি যদি একটা পণ্য উৎপাদন করেন তাহলে আপনাকে 10,000 ভাড়া দিতে হবে, মাসিক ভাড়া যদি 10,000 হয়। আপনি যদি পণ্য উৎপাদন নাও করেন 10,000 ভাড়া দিতে হবে। 1,00,000 পণ্য উৎপাদন করলেও 10,000 টাকায় ভাড়া দিতে হবে, তাহলে ভাড়া হতে পারে। তারপরে ভাইয়া বেতন, ঠিক আছে? আপনি যে কর্মচারীকে বেতন দিচ্ছেন, এক মাসে তোমার বেতন 10,000,
এখন ওই কর্মচারী যদি 1 মাসে 500টা পণ্য উৎপাদন করে তাহলেও 10,000 দিবেন বেতন। 1000টা তৈরি করলেও আপনি কি করবেন, ওই 10,000ই বেতন দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি ভাড়া বেতন, তাই না? আর কি হতে পারে বলেন তো? ভাড়া বেতন। তারপরে আমরা বলতে পারি সরল রৈখিক পদ্ধতিতে অবচয়। কোন পদ্ধতি ভাইয়া? সরল রৈখিক পদ্ধতিতে অবচয়। ভাইয়া সরল রৈখিক পদ্ধতিতে অবচয় কি হয়? সব সময় সমান হয় না প্রতি বছর। তাহলে আমরা বলতে পারি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় বলতে পারি। ঠিক আছে, আর কি বলতে পারি ভাইয়া বলেন তো? হ্যাঁ, সরল রৈখিক পদ্ধতিতে অবচয়, বা শুধু যদি বলে অবচয়, শুধু অবচয় বললেও এটাকে আমরা স্থায়ী খরচের মধ্যেই ধরবো। ঠিক আছে, তারপরে কি হতে পারে ভাইয়া? হ্যাঁ, একজন লিখেছে বিমা খরচ। ওকে, কি খরচ ভাইয়া? বিমা খরচ। এই যে খরচগুলো, এগুলোকে আমরা কি বলবো? এই খরচগুলোকে আমরা বলবো হচ্ছে কি? এই খরচগুলোকে আমরা বলবো স্থায়ী ব্যয়। তাহলে আপনার পরীক্ষায় প্রশ্ন আসে দুই ভাবে, সেটা হচ্ছে যে ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয় না, তাকে কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো স্থায়ী ব্যয়। আরেকটা জিনিস বলবে যে নিচের কোনটি স্থায়ী ব্যয়, তখন আমি দেখব যে ভাড়া, বেতন, অবচয়, বিমা খরচ এগুলো যদি থাকে তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি বলবো বলেন? তাকে আমরা বলবো হচ্ছে স্থায়ী ব্যয়। ঠিক আছে, একজন বলেছে আয়কর। ভাই আয়কর তো পরিবর্তনশীল, আপনার আয় যত পরিবর্তন হবে আয়করও পরিবর্তন হবে, তাই না? তাহলে এটা তো পরিবর্তনশীল ব্যয় হইলো। ঠিক আছে, অযথা কথা বললে হবে বলেন তো ভাইয়া? তাহলে এই জিনিসগুলো আমাদের বারবার পরীক্ষায় আসে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাই পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় কাকে বলে ভাইয়া? আমরা একটু দেখি। দেখেন, যে ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে, উৎপাদনের পরিমাণ যদি হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়, অর্থাৎ পরিবর্তন হয়, হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়। ঠিক আছে, হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়, তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলবো। কি বলবো তাকে আমরা? তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলা হয়। বুঝতে পেরেছেন ভাইয়া? তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলা হয়। তো এই পরিবর্তনশীল ব্যয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণগুলো আমরা দেখি ভাইয়া। যেমন আমরা বলতে পারি ভাইয়া কাঁচামাল। কি বলতে পারি ভাইয়া? কাঁচামাল। ঠিক আছে, কাঁচামাল। কাঁচামাল কিভাবে আমি উদাহরণ দিলাম, কাঁচামাল ব্যয়। তারপরে আমরা বলতে পারি ভাইয়া মজুরি। হ্যাঁ ভাইয়া দেখেন একটা জিনিস মনে রাখেন, বেতন যদি বলে বেতন তাহলে কি হবে? বেতন বললে ভাইয়া স্থায়ী হবে। ঠিক আছে, আর যখন বলবে মজুরি, মজুরি বললে ভাইয়া হবে পরিবর্তনশীল। কেন ভাইয়া? মজুরি হচ্ছে দৈনিক ভিত্তিতে দেয়া হয়। আপনি যদি একদিন কাজ করেন মজুরি পাবেন, পরের দিন যদি কাজে না আসেন মজুরি পাবেন না। আর বেতন কি? বেতন আপনার 1 মাসে 10,000। এখন 1 মাসের মধ্যে আপনি যদি 2 দিন ছুটিতেও থাকেন তাহলেও 10,000ই বেতন পাবেন। বুঝতে পেরেছেন সবাই? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে ভাইয়া বেতন কি? বেতন হচ্ছে স্থায়ী আর মজুরি হচ্ছে পরিবর্তনশীল। আরেকটা ইম্পর্টেন্ট দেখেন, সেটা হচ্ছে ভাইয়া বিক্রয় কর্মীর কমিশন। এই জায়গাতে সবাই আমরা ভুল করি। বিক্রয় কর্মীর কমিশন, এই জায়গাটা ভাইয়া একটু দাগ দিয়ে রাখবেন। কি বলেছি? বিক্রয় কর্মীর কমিশন। ভাইয়া বিক্রয় কর্মীর কমিশন কি? বিক্রয় কর্মীর কমিশন মানে কি জানেন? বিক্রয় কর্মীর সাথে আমার একটা কন্ট্যাক্ট থাকে। তুমি যদি আমার একটা পণ্য বিক্রি করে দাও তাহলে তোমাকে আমি 5 টাকা কমিশন দেব। তাহলে তুমি যদি 10টা পণ্য বিক্রি করো তাহলে তুমি কিন্তু 50 টাকা কমিশন পাবা। তাহলে দেখেন পরিমাণটা হ্রাস বৃদ্ধির সাথে সাথে কমিশনের টাকাটাও কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে না। তাহলে বিক্রয় কর্মীর কমিশন যদি বলে তাহলে এটা কি হবে ভাইয়া? এটা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই ভুল করে আসি। এটা ক্লিয়ার? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি ক্লিয়ার? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের বেশি আসে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বেশি আসে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমাদের বেশি আসে। এই 3টা উদাহরণ আপনাদের বেশি আসে। এর বাইরেও বিভিন্ন জিনিস আসতে পারে, সেটা আপনি জাস্ট কল্পনা করবেন যে আমি যদি উৎপাদন বেশি করি তাহলে এই খরচটার পরিবর্তন হবে কিনা। ঠিক আছে, তাহলেই হবে। হ্যাঁ, ওকে।
তাহলে এই গেল আমাদের কি, এই গেল আমাদের পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে এই জিনিসগুলো গেল। এবার আমরা দেখব আধা পরিবর্তনশীল ব্যয় বা আমরা যাকে বলি মিশ্র ব্যয় বা মিক্সড কস্ট। তাহলে এই ব্যয়টা আমরা কাকে বলবো দেখেন তো, উৎপাদনের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি থাকবে বলেন তো, উৎপাদনের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কি থাকে, স্থায়ী থাকে, ঠিক আছে, এবং এরপর ব্যবহারের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে থাকে, ঠিক আছে, তাকে আমরা বলবো মিশ্র ব্যয় বা আধা পরিবর্তনশীল ব্যয়। ভাইয়া বুঝেননি না? দেখেন আপনারা যারা ইলেকট্রিসিটি চালান, হ্যাঁ, কখনো দেখবেন যে আপনার বাসায় যদি ইলেকট্রিসিটি এক মাসে একদিনও না ব্যবহার করেন, তাহলে দেখবেন একটা নির্দিষ্ট চার্জ আসবে, ঠিক আছে, সেই চার্জ ধরেন আমাদের এইদিকে আসে 210 টাকা। কত টাকা? 210 টাকা। ভাই আপনি যদি একদিনও আপনার ঘরে বিদ্যুৎ আলো যদি না জ্বালান, ফ্যান যদি না চালান, ঠিক আছে, আপনার কিন্তু 210 টাকা কি করতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, ঠিক আছে। এবং এটা একটা নির্দিষ্ট লিমিট থাকে, ধরেন আপনি 30 ওয়াট পর্যন্ত, হ্যাঁ 30 ওয়াট পর্যন্ত আপনাকে 210 টাকা বিল দিতেই হবে। এখন আপনি যদি 21 ওয়াট যদি ব্যবহার করেন তাও 210 টাকা বিল দিবেন, আপনি যদি 1 ওয়াট ব্যবহার করেন তাহলেও 220 টাকা বিল দিবেন, ঠিক আছে, আবার 30 ওয়াট ব্যবহার করলেও 210 টাকা বিল দিবেন। এরপরে আপনি যদি 31 ওয়াট ব্যবহার করেন তাহলে 210-এর সাথে অতিরিক্ত 1 ওয়াট ব্যবহার করেছেন না, তাহলে 1 ওয়াটের টাকা ধরেন 5 টাকা, এর সাথে যোগ হয়ে যাবে, দিয়ে কি হইলো 215 টাকা হইলো। তাহলে দেখেন 1 ওয়াটের টাকাটা হচ্ছে পরিবর্তনশীল, আর 30 ওয়াট পর্যন্ত যে 210 টাকা এটা হচ্ছে স্থায়ী। তাহলে আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এমন একটা ব্যয় যেখানে কি হবে ভাইয়া বলেন তো, আধা পরিবর্তনশীল ব্যয় এমন একটা ব্যয় যেখানে কি থাকে, স্থায়ী ব্যয় থাকে প্লাস পরিবর্তনশীল ব্যয় থাকে, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থায়ী ব্যয় থাকে আর এরপরে পরিবর্তনশীল ব্যয় থাকে, দুইটা মিলে কি হয়েছে নাম, আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয় নাম হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এখন উদাহরণগুলো আমাদের কি কি হতে পারে ভাইয়া? দুইটা উদাহরণ সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে নাম্বার 1 আপনারা বুঝতেই পেরেছেন যে বিদ্যুৎ বিল। কি বিল ভাইয়া? বিদ্যুৎ বিল, ঠিক আছে, বিদ্যুৎ বিল একটা, আরেকটা হচ্ছে ভাইয়া টেলিফোন বিল। কি বিল? টেলিফোন বিল, মোবাইল বিল কিন্তু না, ঠিক আছে, টেলিফোন বিল। টেলিফোন বিল মানে বুঝেন, ওই যে আগের দিনে বাসায় থাকতো না, বাংলা সিনেমায় যেগুলো দেখা যাইতো, ক্রিং ক্রিং করে বাজতো, কি বলতো, মিস্টার চৌধুরী স্পিকিং বলতো না, মনে আছে? তো এই হচ্ছে সে টেলিফোন। তাহলে টেলিফোন বিলও যাদের বাসায় টেলিফোন ছিল বা এখনো আছে তারা জানেন, আপনার বাসায় যদি টেলিফোনের সংযোগ থাকে এবং আপনি যদি একদিন যদি কথা নাও বলেন তাহলে হয়তো আপনাকে 110 টাকা বিল পরিশোধ করতে হয়। আমার যতদূর মনে পড়ে 110 টাকা বিল দিতে হতো। এরপরে আপনি যত কথা বলবেন তার উপরে ভিত্তি করে বিলের পরিমাণ বাড়তে থাকতো, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া? আমরা বলতে পারি বিদ্যুৎ বিল, টেলিফোন বিল এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এগুলোকে আমরা বলবো আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল। কিন্তু ভাইয়া আপনাকে যদি বলে মোবাইল বিল তাহলে কি হবে বলেন তো, বলেন মোবাইল বিল কি হয় বলেন, মোবাইল বিল কি খরচ, কে বলতে পারে বলেন তো, একটু চিন্তা করে বলেন তো, মোবাইল বিল যদি বলে তখন কি হবে ভাইয়া বলেন তো, বলেন মোবাইল বিল কি হবে বলেন তো। আজকে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করছেন, হ্যাঁ এগুলো করেন না। হ্যাঁ হ্যাঁ, মোবাইল বিল আপনি 1 মিনিট কথা বললে 3 টাকা দিতে হবে, 10 মিনিট কথা বললে 30 টাকা দিতে হবে, দ্যাট মিনস পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা কি বলবো, পরিবর্তনশীল ব্যয় বলবো। ক্লিয়ার? এখন আপনাকে যদি বলে ব্রডব্যান্ড ইন্টারনেট বিল, ব্রডব্যান্ড ইন্টারনেট, বলেন ইন্টারনেট বিলটা কি হবে বলেন তো ভাইয়া, ইন্টারনেট বিলটা কি হবে কে বলতে পারে, ব্রডব্যান্ড ইন্টারনেট বিলটা কি হবে কে বলতে পারে দেখি, ইন্টারনেট বিলটা কি পরিবর্তনশীল হবে বলেন তো, বলেন ইন্টারনেট বিলটা, হ্যাঁ ইন্টারনেট বিল ওয়াইফাই তো বলেন, এটা ব্রডব্যান্ড লাইন বলো, ইন্টারনেট বিলটা হবে স্থায়ী। কেন ভাইয়া?
কারণ আপনি এটা মাসিক একটা টাকা দেন, তাই না? মাসিক ধরেন 800 টাকা, মাসিক 1000 টাকা, এটা আপনাকে দিতে হয়। এখন আপনি যদি 100 জিবি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে এত টাকাই দিতে হবে। আপনি যদি 1 লাখ জিবি ব্যবহার করেন এক মাসে তাহলে আপনাকে ওই 1000 টাকাই দিতে হবে। তাহলে মনে রাখবেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বিলটা আমার কি হবে ভাইয়া? ইন্টারনেট বিলটা হচ্ছে স্থায়ী ব্যয়। আর মোবাইল বিল যদি বলে তাহলে আমাদের কি হবে? এটা হবে পরিবর্তনশীল ব্যয়। আর আপনারা যদি বলে টেলিফোন বিল ভাইয়া, টেলিফোন বিলটা কি হবে বলেন তো? তাহলে টেলিফোন বিল আমরা একটু আগে দেখে আসলাম, সেটা হবে আধা পরিবর্তনশীল ব্যয়। কি হবে? আধা পরিবর্তনশীল ব্যয়। সবাই বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন। সবাই বুঝতে পেরেছি? ওকে, তাহলে এই পর্যন্ত আমার মনে হয় সবাই ক্লিয়ার, ঠিক আছে? এই জন্য ওয়াইফাই বিল এক্সাম্পল লিখেছে। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ক্লাসে মনোযোগী হয়, হ্যাঁ? উল্টাপাল্টা কথা বললেন না, আমাকে দিয়ে বলাইন না। এবার আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা খুব ভালো করে বুঝবেন, ঠিক আছে? এখন আমরা যা পড়বো এই জিনিসটা যে বুঝবে সে এখান থেকে পরীক্ষায় প্রশ্নের উত্তর পাবে, ঠিক আছে? দেখেন, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের আমরা এখন বৈশিষ্ট্য পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমরা বৈশিষ্ট্য পড়বো। দেখেন, এখানে আমরা লিখলাম পরিবর্তনশীল ব্যয়, খাতায় লিখেন সবাই, হ্যাঁ? বুঝবেন আর লিখবেন। পরিবর্তনশীল ব্যয় আমরা কি পড়বো ভাইয়া? বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে? আর এখানে লিখবো আমরা স্থায়ী ব্যয়, ঠিক আছে? পরিবর্তনশীল ব্যয় লিখেন, নাম্বার 1, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থায়ী হয়। মোট পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল হয়। লিখেছেন? এটা ভালো করে বোঝার ট্রাই করেন, এটা একটু বোঝার ট্রাই করেন। নেট সমস্যা কি আমার হচ্ছে না কার হচ্ছে বলেন তো? আমার কি নেট সমস্যা? আমার তো আজ নেট সমস্যা হওয়ার কথা না। আমি তো দেখতে পাচ্ছি ঠিকই ভাই, নেট প্রবলেম হচ্ছে আমার, বুঝছি না। আমি তো দেখছি, আমি তো এখানে ক্লাস করছি, আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা লেখা হয়েছে সবার। দেখেন তো, পরিবর্তনশীল ব্যয় কি বললাম? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থায়ী হয়, মোট পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল হয়। এটা লিখেছেন ভাইয়া সবাই? বলেন তো, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয়? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থায়ী হয়, মোট পরিবর্তনশীল ব্যয় কি হয়? পরিবর্তনশীল হয়। লিখেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা একটু উদাহরণের সাহায্যে বোঝার ট্রাই করি, ঠিক আছে? দেখেন, উদাহরণ দিচ্ছি আমরা। ধরেন একটা শার্ট তৈরি করতে আপনার কি হচ্ছে? 100 টাকার কাপড় লাগছে। একটা শার্ট তৈরি করতে 100 টাকার কি দরকার ভাইয়া? কাপড় দরকার। দ্যাট মিনস কাপড় মানে কি ভাইয়া? কাঁচামাল। কাপড় মানে কি? কাপড় মানে হচ্ছে কাঁচামাল। ভাইয়া কাঁচামাল কোন ব্যয়? কাঁচামাল হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কাঁচামাল কোন ব্যয়? কাঁচামাল হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আমরা শিখে এসেছি। এখন আপনাকে যদি বলা হয় ভাইয়া, আপনাকে যদি এখন বলা হয় যে ভাইয়া 10,000, কয় হাজার? 10,000 শার্ট তৈরি করতে কত টাকার কাপড় লাগবে? আপনি কি বলবেন ভাইয়া? আপনি বলবেন 10,000 ইন্টু 100। তাহলে 10,000 ইন্টু 100 কত বলেন তো? 10,000 ইন্টু 100 করলে কত হয়? 10,000 আর 2টা শূন্য, তাহলে কত হয়? 1 লাখ টাকার কাপড় লাগবে, তাই না ভাইয়া? 1 লাখ টাকার কাপড় লাগবে, রাইট? আচ্ছা, 1 লাখ বা 10 কত হচ্ছে? 10 লাখ নাকি? আচ্ছা সরি। তাহলে ঘটনা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে 10,000 মানে শার্ট তৈরি করতে আপনার খরচ কত হচ্ছে? 10,000 শার্ট তৈরি করতে আপনার খরচ হচ্ছে 10 লাখ টাকা, ঠিক আছে? কয় লাখ টাকা ভাইয়া? 10 লাখ টাকা। একটু ইজি বিজি হয়ে গেছে। কত খরচ হচ্ছে? 10 লাখ টাকা খরচ হচ্ছে। তাহলে দেখেন তো, আপনাকে যদি এখন বলা হয় যে মোট পরিবর্তনশীল ব্যয় কত? আপনি বলবেন মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ভাইয়া 10 লাখ টাকা। কত বলবেন? 10 লাখ টাকা।
এখন আপনাকে যদি বলে 15,000 শার্ট তৈরি করতে তোমার কত খরচ হবে, আপনি বলবেন ভাইয়া 15,000 ইন্টু 100 সমান কত ভাইয়া, 15 লাখ টাকা ধরেন, ঠিক আছে, 15 লাখ টাকা। তাহলে দেখেন তো, আমি যখন মোট 10,000 শার্ট তৈরি করছি তখন আমার পরিবর্তনশীল ব্যয় কত হচ্ছে, আমার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 10 লাখ টাকা। আপনি যখন উৎপাদনের পরিমাণটা বাড়িয়ে দিলেন, তাহলে উৎপাদনের পরিমাণ 10 লাখ থেকে হয়ে গেল কত, সরি, উৎপাদনের পরিমাণ 10,000 থেকে হয়ে গেল 15,000। তাহলে এখন মোট পরিবর্তনশীল ব্যয় কত হলো ভাইয়া, 15 লাখ টাকা হইল। তাহলে দেখেন তো আমরা কি লিখেছি, আমরা লিখেছি মোট পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল হয়। তাহলে আমরা যখন 10,000 তৈরি করছি তখন আমার পরিবর্তনশীল ছিল কত, 10 লাখ। আমরা যখন 10 থেকে আমরা 15,000 যখন তৈরি করছি তখন আমার হইল কত, 15 লাখ। তাহলে মোট পরিবর্তনশীল ব্যয়ের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে না ভাইয়া, বলেন তো? মোট পরিবর্তনশীল ব্যয়ের কি পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনাকে যদি এখন কেউ বলে যে তুমি যখন 10,000 শার্ট তৈরি করছো তখন তোমার একক প্রতি ব্যয় কত, আপনি কি বলবেন তখন? আপনি বলবেন ভাইয়া 10 লাখ ভাগ কি, ভাগ হচ্ছে 10,000 সমান কত, সমান বলবেন 100। আপনার ম্যানেজার যদি আবার বলে তুমি 15,000 তুমি কি তৈরি করছো, শার্ট তৈরি করছো, তাহলে তোমার একক প্রতি ব্যয় কত, আপনি কি বলবেন ভাইয়া? আপনি বলবেন 15 লাখ ভাগ 10,000 সমান কত ভাইয়া, 100। তাই হচ্ছে না, 100 হচ্ছে ভাইয়া, সরি 10 কেন, 15,000 সমান কত, 100। তাহলে ভাইয়া দেখেন তো, একক প্রতি, এই যে একক প্রতি মানে প্রতি একটার জন্য আপনি যখন 10,000 তৈরি করছেন, প্রতি একটার জন্য আপনার 100 টাকায় কি হচ্ছে, খরচ হচ্ছে। আপনি আবার যখন একটি তৈরি করছেন 15,000 প্রোডাক্ট তখনও আপনার 100 টাকায় খরচ হচ্ছে। তাহলে বলেন তো, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের কি কোনো পরিবর্তন হচ্ছে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। সেই কারণে আমরা লিখেছি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থায়ী হয়। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া, বলেন? সবাই কি বুঝতে পেরেছেন ঘটনাটা? এবার বলেন, এবার কি ঘটনাটা সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছেন? ইয়েস অর নো ভাইয়া? আচ্ছা, না বলছেন কি? জি স্যার। তার মানে আমরা এখানে কি দেখলাম, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য, যে প্রতি একটার জন্য কি হবে, পরিবর্তনশীল ব্যয় স্থায়ী হবে। আর মোট পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীলই হবে। ক্লিয়ার সবাই? বলেন। আচ্ছা, এবার আমরা স্থায়ী ব্যয়ের একটু বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে? এবার আমরা স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য পড়ি। দেখেন, স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য, ঠিক আছে? দেখেন, একক প্রতি স্থায়ী ব্যয় পরিবর্তনশীল, একক প্রতি স্থায়ী ব্যয় পরিবর্তনশীল হবে। আর মোট স্থায়ী ব্যয় কি হবে, স্থায়ী হবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য, এই দুইটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য। এখন আমরা একটা উদাহরণ দিই, যে কোনো একটা স্থায়ী ব্যয়ের নাম বলেন। ধরেন আমরা বললাম যে ভাড়া, ঠিক আছে? এখন ভাড়া হচ্ছে আপনি মাসে দেন 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। এখন আপনি যদি কোনো বছর 10,000 প্রোডাক্ট উৎপাদন করেন তাহলে আপনার ভাড়া কত হবে ভাইয়া? আপনি 10,000 প্রোডাক্ট যদি উৎপাদন করেন ভাড়া দিতে হবে 30,000। এখন আপনাকে যদি বলে তোমার একক প্রতি স্থায়ী ব্যয় কত, আপনি কি বলবেন? 30,000 ভাগ হচ্ছে 10,000 সমান কত টাকা? 3 টাকা। ভাইয়া আপনাকে যদি বলে তুমি 15,000 প্রোডাক্ট তৈরি করো তাহলে আপনার ভাড়া দিতে হবে কত? যেহেতু স্থায়ী ব্যয় 30,000ই দিতে হবে। এখন আপনাকে যদি বলে একটির জন্য কত হবে, আপনি কি বলবেন? 30,000 ভাগ 15,000 সমান কত? 2 টাকা। ভাইয়া তাহলে ঘটনাটা একটু দেখেন তো, এই যে দেখেন মোট 30,000 যখন তৈরি করছি ভাড়া 30,000ই হচ্ছে, 10,000-এর জন্য 30,000। মোট যখন আমি 15,000 প্রোডাক্ট তৈরি করছি তখন কি হচ্ছে, আমার ভাড়া 30,000ই থাকছে। কিন্তু যখন আমি একক প্রতি নির্ণয় করছি 10,000-এর জন্য যখন আমি একক তৈরি করলাম তখন কত হলো? 3 টাকা হইলো।
15,000-এর জন্য যখন আমি একক ক্যালকুলেশন করছি তখন কয় টাকা হইল? 2 টাকা হলো। তাহলে দেখেন তো একক প্রতি ব্যয়টার কি পরিবর্তন হলো না ভাইয়া? সেজন্য আমরা লিখেছি একক প্রতি স্থায়ী ব্যয় পরিবর্তনশীল। আর কি লিখেছি? মোট স্থায়ী ব্যয় স্থায়ী হবে। সবাই বুঝছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝছেন ঘটনাটা? সবাই কি ঘটনাটা বুঝছেন? বলেন তো। এবার এখানে একটা জিনিস লিখে নেন, দেখেন তো ভাইয়া, উৎপাদন ছিল কত? 10,000। উৎপাদন যখন 10,000 ছিল, একক প্রতি ব্যয় কত হয়েছে? 3 টাকা হয়েছে। উৎপাদন যখন বেড়ে 15,000 হইল, একক প্রতি ব্যয় কত হয়েছে? 2 টাকা হয়েছে। তার মানে উৎপাদন যখন বাড়ছে, একক প্রতি স্থায়ী ব্যয় কি হচ্ছে বলেন তো? একক প্রতি স্থায়ী ব্যয় কমছে না? একক প্রতি স্থায়ী ব্যয় কিন্তু কমছে। তো এই কারণে আমরা কি লিখবো ভাইয়া? এই কারণে আমরা লিখবো যে উৎপাদনের সাথে সাথে একক প্রতি স্থায়ী ব্যয়ের সম্পর্ক কি বলেন তো? বিপরীত। একক প্রতি স্থায়ী ব্যয়ের সম্পর্ক বিপরীত। ভাইয়া উৎপাদন যখন বেড়ে যাচ্ছে, একক প্রতি ব্যয় কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কোন ব্যয়? একক প্রতি স্থায়ী ব্যয়। কোন ব্যয়? একক প্রতি স্থায়ী ব্যয়। ঠিক আছে? আর উৎপাদন যখন বেড়ে যাচ্ছে, আমার কি হচ্ছে? ব্যয় কমে যাচ্ছে। আর উৎপাদন যখন কমে যাবে, একক প্রতি স্থায়ী ব্যয় কি হয়ে যাবে? বেড়ে যাবে। সেই কারণে আমরা বলেছি সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে বিপরীত। ক্লিয়ার? তো এই পয়েন্টটা হচ্ছে ভাই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে ভাইয়া প্রশ্ন আসে, আমরা এটা ভুল করে আসি। সবাই কি বুঝছি না বুঝিনি বলেন তো? সবাই বুঝছি না বুঝিনি এটা বলেন। সবাই বুঝছি? আচ্ছা, এখন দেখেন আমার ঝামেলা কই হইতে পারে ভাইয়া, আবার বৈশিষ্ট্য মনে থাকে না। তো বৈশিষ্ট্য নাই মনে থাকতে পারে, তাহলে টেকনিকে কেমনে মনে রাখতে পারি দেখি। পরিবর্তনশীল স্থায়ী, দেখেন পরিবর্তনশীল ব্যয় না, মোট পরিবর্তনশীল ব্যয় এই যে পরিবর্তনশীলই হবে। ঠিক আছে? বোঝার ট্রাই করেন। মোট যে ব্যয়ের আমি মোট নির্ণয় করব সেই ব্যয়টা সেটাই হবে। স্থায়ী ব্যয়, তাহলে মোট যদি আমি বলি কোন ব্যয়ের আমরা মোট নির্ণয় করছি? স্থায়ী ব্যয়ের। তাহলে কি হবে ভাইয়া? মোটের উপরে স্থায়ী ব্যয় স্থায়ী হবে। তাহলে একক যদি করি ভাইয়া, এককটা হবে উল্টা। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের যদি আমরা একক নির্ণয় করি, তাহলে সে পেরেছি। যাদের মনে থাকবে না ভাইয়া বলেন তো। আচ্ছা, রাউটার অফ হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ, রাউটার অফ হয়ে গেছিল সম্ভবত, রিস্টার্ট নিয়েছে। এখন বুঝতে পারছেন সবাই? এখন কি ক্লিয়ার আছে ভাইয়া বলেন তো? এখন ক্লিয়ার আছে কিনা বলেন তো ভাই? এখন কি ক্লিয়ার আছে সবকিছু বলেন তো? আচ্ছা, রাউটারের প্রবলেম হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এই ঘটনা বুঝতে পেরেছেন ভাইয়া। যাদের বৈশিষ্ট্যটা মনে থাকে না তারা কি করব? মনে রাখবেন মোট কোন ব্যয়ের মোট? পরিবর্তনশীল ব্যয়ের মোট। তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীলই হবে। একক ভাই, একক হইলে কি হবে? উল্টা হবে। তাহলে পরিবর্তনশীলের উল্টা কি? স্থায়ী। ওকে। আবার দেখেন স্থায়ী ব্যয়ের মোট নির্ণয় করব, তাহলে স্থায়ী ব্যয় মোটের উপরে স্থায়ী হবে। আর একক যখন নির্ণয় করব তখন কি হবে? পরিবর্তনশীল হবে। এখন ভাই কেমনে স্থায়ী হয় আর কেমনে পরিবর্তনশীল হয় সেটা হচ্ছে আমরা অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে? সেটা আমরা বলে দিয়েছি, বোঝাই দিয়েছি। এখন যাদের মনে থাকে না তাদের মনে থাকার জন্য আমি এই ব্যবস্থা করে দিলাম। ওকে? যাদের মনে থাকে না তাদের মনে থাকার জন্য এই ব্যবস্থাটা করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা। তাহলে আমরা এবার কিছু প্রশ্ন সলভিং করি। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করি? কিছু প্রশ্ন সলভিং করি। ওকে, দেখি নেটের যে কি হয় ইদানিং রাত্রে কিছু বুঝি না। দেখেন কি বলেছে, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? দেখছেন কতবার আসছে? ঢাবি 21, 22, 18, 19, 7, 8, কুমিল্লা 17, 18। তাহলে কি বলেছে ভাইয়া? কোনটি পরিবর্তনশীল ব্যয়? ভাইয়া বলেন তো উত্তর কি হবে? বলেন উত্তর কি হবে ভাইয়া বলেন তো দেখি, এটা কে বলতে পারে?
বিমা খরচ তো স্থায়ী, তাহলে আমরা কি জানি, আমরা জানি কাঁচামাল। কাঁচামাল কি ব্যয় ভাইয়া? পরিবর্তনশীল ব্যয়। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? কাঁচামাল কি ব্যয় হবে? পরিবর্তনশীল ব্যয় হবে। তাহলে দেখছেন আমরা সুন্দর করে কিন্তু প্রশ্ন কমন পাবো। দেখেন, যে সকল ব্যয় উৎপাদনের সাথে সাথে পরিবর্তনশীল তাদেরকে কি বলা হয়? ঢাবি 14-15 প্রশ্ন। উৎপাদনের সাথে সাথে কি হয়? পরিবর্তনশীল হয়, তাহলে তাকে আমরা কি বলবো? পরিবর্তনশীল ব্যয় বলবো। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো। তাহলে যে ব্যয় উৎপাদনের সাথে সাথে কি হয়? পরিবর্তন হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলবো ভাইয়া। ওকে, নেক্সটে যাই আমরা। এই যে দেখেন, আচ্ছা এটা একটা ম্যাথ, এটা আমরা পরে দেখছি, ঠিক আছে? দেখেন, যখন উৎপাদন বৃদ্ধি পায় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয়? কি বলেছে ভাইয়া? যখন উৎপাদন বৃদ্ধি পায়, ভালো করে বুঝেন, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয়? ভাই আমাকে আগে বলেন তো, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয়? স্থায়ী হয় না? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয় বলেন তো? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাইয়া স্থায়ী হয়। তার মানে কি, আমার উৎপাদন বাড়ুক আর আমার উৎপাদন কমুক, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি থাকবে? স্থায়ী থাকবে, তাই না? এটা অনেকে ভুল করতেন আমি জানি। তার মানে এটার উত্তর কি হবে ভাইয়া? অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে, তাই না ভাইয়া? বলেন, সবাই কি বুঝছি? উৎপাদন যখন বৃদ্ধি পায়, আপনাকে বলেছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, আপনাকে কিন্তু বলেনি যে স্থায়ী ব্যয় কি হবে, এটা কিন্তু বলেনি। আপনাকে কিন্তু বলেনি যে একক প্রতি স্থায়ী ব্যয় কি হবে। ভাই একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য কি পড়েছি আমরা? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য কি পড়েছি? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থায়ী হয়। কি হয়? স্থায়ী হয়। তার মানে কি, আমার উৎপাদন বাড়ুক আর কমুক, এই একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সবসময় কি থাকবে? অপরিবর্তিত থাকবে। যে হৃদয় খান আপনি বললেন কি বিপরীত, তার বিপরীত কোনটা ভাইয়া? যখন স্থায়ী ব্যয় বলতো তখন বিপরীত হইতো। দেখছেন রাবি 18-19 প্রশ্ন, তাহলে দেখছেন কত ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অনেকে আমরা ভুল করে আসতাম, কিন্তু আমার বলেছে পরিবর্তনশীল। এখন এখানে যদি আপনাকে বলতো একক প্রতি স্থায়ী ব্যয় কি হয়, তাহলে কি উত্তর হতো বলেন তো? বলেন, উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি স্থায়ী ব্যয় কি হয়? তাহলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তাহলে একক প্রতি স্থায়ী ব্যয় কি হবে? পরিবর্তন হবে। এখন পরিবর্তন মানে কি? পরিবর্তনটা কি বেশি হবে না কম হবে? যেহেতু উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আমরা কি বলেছি? সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। তার মানে কি হবে? স্থায়ী ব্যয়টা হ্রাস পেতে থাকবে। কি হবে ভাইয়া? হ্রাস পেতে থাকবে, তাই না? তখন উত্তর হয়তো হ্রাস পেতে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে সুন্দর করে বুঝতে হবে, হ্যাঁ, না বুঝে উত্তর করা যাবে না। পরে যাই, দেখেন কি বলেছে আবার রাবি। দেখেন 17-18, মানে রাবির খুব পছন্দের চ্যাপ্টার এটা, রাবি এবং আপনার ঢাবি। একটি প্রাসঙ্গিক সীমার মধ্যে উৎপাদন হ্রাস পেলে যে ব্যয়টি বৃদ্ধি পায়। উৎপাদন হ্রাস পেলে কোন ব্যয় বৃদ্ধি পায় বলেন তো? কে বলতে পারে? উৎপাদন হ্রাস পাচ্ছে, তাহলে উৎপাদন যদি কমে যায় কোন ব্যয়টা বৃদ্ধি পায়? সম্পর্ক কি বিপরীত না? তাহলে কি হবে? একক প্রতি পরিবর্তনশীল হবে না। একক প্রতি পরিবর্তনশীল তো ভাইয়া স্থায়ী, তাহলে এটা তো প্রশ্নের উত্তর হওয়ার কথাই না। একক প্রতি স্থির ব্যয়, একক প্রতি স্থির ব্যয় কি হবে? ইয়েস, একক প্রতি স্থির ব্যয় কি হবে ভাইয়া? একক প্রতি স্থির ব্যয় আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে বিপরীত রিলেশন। কি রিলেশন? বিপরীত রিলেশন। যখন প্রাসঙ্গিক সীমার মধ্যে উৎপাদন হ্রাস পায়, উৎপাদন হ্রাস পেলে একক প্রতি স্থির ব্যয় কি হইতে থাকে ভাইয়া? বৃদ্ধি পেতে থাকে। তাহলে উত্তর কি হবে? বি নাম্বার হবে না? দেখছেন কি ক্রিটিক্যাল প্রশ্ন। আর এখানে কি বলেছে? মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় তো ভাইয়া পরিবর্তনশীলই হবে। আর এখানে কি মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয় তো ভাইয়া এখানে স্থায়ী হয়। তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর হওয়ার সম্ভাবনাই নাই। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? বলেন। ওকে, আর রাশেদ এই ধরনের বেয়াদবি করা যাবে না ক্লাসে, ঠিক আছে? এসব বেয়াদবি অন্য জায়গায় করতে হবে, হ্যাঁ, এগুলো বেয়াদবি আমার কাছে টিকবে না। আধা পরিবর্তনশীল ব্যয় কোনটি বলেন? এই যে রাবি 14-15-তে আসছে, বলেন আধা পরিবর্তনশীল ব্যয় এর মধ্যে কোনটা হবে বলেন? বলেন তো, গোলাই ফেলবেন, সমস্যা নাই, প্যাচ লাগাই দিবে। হ্যাঁ, প্যাচ তো লাগাই দিবে। মাথা যদি ক্লিয়ার থাকে, কনসেপ্ট ঠিক থাকলে পারবেন, নোট করলে বাসায় দেখবেন, মিলাবেন। বলেন উত্তর কি হবে? আধা পরিবর্তনশীল দুইটাই পড়েছিলাম আমরা, সেটা হচ্ছে বিদ্যুৎ খরচ আর কি ভাইয়া বলেন তো?
টেলিফোন বিল, তাই না? আর পড়েছিলাম টেলিফোন বিল, তাহলে আছে কোনটা? আছে হচ্ছে টেলিফোন বিল, তার মানে চোখ বন্ধ করে এটা উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, কোশ্চেন তো পেছানো হবেই ভাইয়া, কোশ্চেন পেছানোই তো হবে। ঠিক আছে, কোশ্চেন তো পেছানোই হবে। কোশ্চেন কি ঠিক হবে? পেছানো প্রশ্ন কোনটা ছিল দেখেন, একটি প্রাসঙ্গিক সীমার মধ্যে উৎপাদন হ্রাস পেলে যে ব্যয়টি বৃদ্ধি পায়। ভাই উৎপাদন যদি হ্রাস পায় তাহলে কোন ব্যয়টি বৃদ্ধি পায়? একটা বিপরীত সম্পর্ক আছে না, বলেছিলাম না? উৎপাদন যদি কি হয়, কমে যায়। দেখেন ভালো করে বোঝার ট্রাই করেন, 20,000 যখন আপনি উৎপাদন করছেন তখন আপনার খরচ হচ্ছে 60,000। ওকে, আবার আপনি যখন 15,000 উৎপাদন করছেন তখন আপনার খরচ হচ্ছে ভাইয়া 60,000। ওকে, তার মানে কি এই ব্যয়টা কি ভাই? এই ব্যয়টা হচ্ছে স্থায়ী ব্যয়, রাইট? 20,000 করলেও 60,000, 15,000 করলেও 60,000। এখন আপনাকে যখন বলবে 20,000 যখন তুমি উৎপাদন করছো তখন প্রতি একটার জন্য তোমার ব্যয় কত হচ্ছে, আপনি কি বলবেন? আপনি বলবেন 60,000 ভাগ 20 সমান কত টাকা? 3 টাকা। এবার আপনাকে যখন বলবে তুমি 15,000 যখন উৎপাদন করছো তোমার একক প্রতি ব্যয় কত, আপনি কি বলবেন? আপনি বলবেন 60,000 ভাগ 15, তাহলে কত হবে ভাইয়া? 4 টাকা। তাহলে ঘটনা দেখেন তো একটু ভাইয়া, তাহলে একটু বোঝার ট্রাই করেন তো ভাইয়া। দেখেন উৎপাদন ছিল 20,000, এখন উৎপাদন কি হইল? উৎপাদন কমে গেল, তাই না? এখন উৎপাদন যে কমে গেল, একক প্রতি ব্যয় ছিল 3 টাকা, একক প্রতি ব্যয় কত টাকা হয়ে গেল? 4 টাকা হয়ে গেল। তার মানে কি হইল? বৃদ্ধি পেল। কি হয়েছে? বৃদ্ধি পেল। তাহলে উৎপাদন কমে গেলে এটা কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। তো উৎপাদন হ্রাস, এই যে উৎপাদন হ্রাস হইল, কি হইল? একক প্রতি ব্যয়টা বৃদ্ধি পায়, এটাই তো জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে কোন ব্যয় ভাইয়া? এটা হচ্ছে স্থায়ী ব্যয়। দেখেন এখানেও 60, এখানেও 60, দ্যাট মিনস একক প্রতি স্থায়ী ব্যয় উত্তর হবে। এটার কি হবে? একক প্রতি স্থির ব্যয়। বুঝতে পেরেছেন? বলেন সবাই কি বুঝছেন? ক্রিটিক্যাল তো হবে, ইজি হইলে কি আর ইউনিভার্সিটি হবে? বলেন। তো আমি সবভাবে বুঝাই দিয়েছি, আপনি যদি পরীক্ষার হলে আটকেও যান ভাইয়া, আপনার মাথায় আসছে না, আপনি কিন্তু উদাহরণ দিয়ে বের করে ফেলতে পারবেন, এত ঝামেলা নাই কিন্তু। ঠিক আছে, আপনাকে কিন্তু আমি সব বুঝাই দিয়েছি, সব নোট করে দিয়েছি। নোট করে যখন সলভ করবেন তখন দেখবেন পারবেন। ওকে, এটা না পারার কিছু নাই। ওকে, একতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, একতরফা দাখিলা পদ্ধতি আসলে এটা অবিজ্ঞানসম্মত একটি পদ্ধতি, এটার আসলে কোনো প্রয়োগ নাই। হ্যাঁ, কিন্তু কিছু প্রশ্ন আসে, সে প্রশ্নগুলো আমরা চাইলে আধুনিক হিসাব বিজ্ঞান দিয়েও বার করতে পারি, কিন্তু একতরফার যে নিয়ম সেটা দিয়ে করলে ইজি হয়। ঠিক আছে, তো এই একতরফা আমরা যেটা করব সেটা হচ্ছে ডিরেক্টলি আমরা ম্যাথে চলে যাব, যে এখান থেকে কি ম্যাথ আসে সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখার আগে আপনাদেরকে আমি একটা কনসেপ্ট বোঝাই। ঠিক আছে, কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করেন। দেখেন আমরা কি এটা পড়েছি? দেখেন তো এই কনসেপ্টটা সবাই বুঝি কিনা আমরা ভাইয়া? আমরা এই কনসেপ্টটা সবাই বুঝি কিনা বলেন তো? ওই মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা কি পাই বলেন তো? সি পাই প্লাস আর পাই মাইনাস ই পাই মাইনাস ডি পাই। এটা মনে আছে ভাইয়া সবার? বলেন তো এটা সবার মনে আছে কিনা বলেন। হ্যাঁ হ্যাঁ, মাথা ঠান্ডা করলে তো অবশ্যই মেলানো যাবে। হ্যাঁ বলেন, এটা আমাদের মনে আছে? বাসায় প্র্যাকটিস দিয়েন, শিট দিয়ে দিব, যে বৈশিষ্ট্যগুলো লিখে দিলাম, বৈশিষ্ট্যগুলো 2-4 বার পড়বেন, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। ওকে, এটা আহামরি কিছু না। এই জিনিসটা পাই না আমরা? এই জিনিসটা পাই। এখন এই ওই মানে কি জানেন? ওই মানে হচ্ছে ভাইয়া সমাপনী মালিকানা সত্ত্ব। কি বললাম ভাইয়া? সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন। ওকে ওকে, এই যে সি, এই সি কে ভাঙলে আমরা কি কি জিনিস পাই জানেন? এই সি কে ভাঙলে আমরা পাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। কি পাই? প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন আছে এর মধ্যে। কি আছে? প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। এর সাথে যোগ করব আর, আর মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে আয়, মাইনাস করব ই, ই মানে হচ্ছে ব্যয়, আর মাইনাস করব কি ডি, ডি মানে হচ্ছে ভাইয়া উত্তোলন। ডি মানে কি? ডি মানে হচ্ছে উত্তোলন। এটাই তো পাই নাকি বলেন? এই জিনিসটা পাই না আমরা ভাইয়া? বলেন তো। রাইট, এই জিনিসটা আমরা পাই। এখন আপনাদেরকে আমি একটা জিনিস শেখাই দিব, এই জিনিসটা একটু মনে রাখবেন। একটা টি ছক মনে করেন, ঠিক আছে? এখন এই টি ছকের মনে করেন ডেবিট ক্রেডিট কিচ্ছু নাই, টি ছকের ডেবিট ক্রেডিট কিচ্ছু নাই, আমরা এমনি ধরে নিলাম। এই পাশে আমরা টি ছকের এই পাশে লিখবো প্রারম্ভিক মূলধন। কি লিখবো?
এই পাশে লিখবো আমরা প্রারম্ভিক মূলধন। ভাইয়া এদিকে যদি আমরা প্রারম্ভিক মূলধন লিখি তাহলে এই পাশে আমরা লিখবো সমাপনী মূলধন। কি লিখবো ভাইয়া? এই পারে লিখবো আমরা সমাপনী মূলধন লিখবো। ঠিক আছে, লিখলাম। এবার দেখেন তো প্রারম্ভিক মূলধনের সাথে যেগুলো প্লাস হয়েছে, কি হয়েছে বললাম ভাইয়া? প্রারম্ভিক মূলধনের সাথে যেগুলো প্লাস হয়েছে সেগুলো প্রারম্ভিক মূলধনের নিচে নিচে লিখতে থাকবো। ভাইয়া আপনার যদি এই জিনিসটা মনে থাকে, ক্লাস 9 থেকে আমরা পড়ে আসছি, তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়েছে কি কি আমার মনে আছে না? দেখেন এই যে প্রারম্ভিক মূলধন, এর সাথে যোগ হয়েছে কি ভাইয়া? অতিরিক্ত মূলধন যোগ হয়েছে। সেজন্য এখানে কি লিখবো? এই পারে লিখবো আমরা অতিরিক্ত মূলধন লিখবো। ঠিক আছে, এ পারে লিখবো অতিরিক্ত মূলধন। এরপরে কি যোগ হয়েছে ভাইয়া? আয় যোগ হয়েছে। কি যোগ হয়েছে? আয় যোগ হয়েছে। আয় মানে কি? আয় মানে আয়, বা আমরা বলতে পারি আয় মানে নিট লাভ। সেজন্য সেটাকে কোন দিকে লিখবো? এই পারে লিখবো। লিখেছি। দেখেন তো আর কোন জিনিস আছে যেটা আমি প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করেছি? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, আয়, আর কোনো যোগ করা জিনিস নাই। তাহলে এবার কি করব? সমাপনী মূলধন পাশে চলে আসি। সমাপনী মূলধন পাশে আমি কি লিখবো ভাইয়া? যে জিনিসগুলো মাইনাস আছে। কি আছে? মাইনাস আছে। তো মাইনাস আছে ভাইয়া দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যয়, ব্যয়ের আর একটা নাম হচ্ছে নিট ক্ষতি, আরেকটা জিনিস কি আছে? উত্তোলন। উত্তোলনের আগে মাইনাস আছে, সেজন্য এখানে লিখবো উত্তোলন। ভাইয়া এই জিনিসটা কি মনে থাকবে সবার? ভাইয়া এই জিনিসটা কি মনে থাকবে বলেন তো? ভাইয়া এই জিনিসটা কি সবার মনে থাকবে? এই যে আমি একটা টি ছক এঁকে দিলাম এবং টি ছকের কোন পাশে কি থাকবে এটা কি সকলের মনে থাকবে ভাইয়া? বলেন তো। ঠিক আছে, এখন দেখেন অন্যজনের পড়া আর আমার পড়ার মধ্যে পার্থক্য কি? অন্যজনের পড়া আপনাকে এই টি ছকটা লিখে দিত বোর্ডে, স্লাইডে লিখে দিয়ে আপনাকে বলতো এটা মুখস্থ করবা। ঠিক আছে, আর আমার পার্থক্যটা কোথায়? আমার পার্থক্য কেন হয় সেটাও আমি বলে দিয়েছি। এখন মুখস্থ করবা বলে যেটা হয়, অধিকাংশ ছেলেমেয়ে পরীক্ষার হলে ভুলে যায় ভাইয়া সমাপনীর নিচে আয় দিব না ব্যয় দিব না, উত্তোলন কোন পারে যাবে, এটা তার মাথায় থাকে না। কিন্তু ভাইয়া আমার মনে হয় এই জিনিসটা আমরা সবাই জানি, জানি না? এই জিনিসটা যদি আমরা সবাই জানি তাহলে এই জিনিসটা দিয়ে কি আমরা সহজে বলতে পারবো না যে কোন পাশে কোনটা থাকবে? বলেন তো, পারবো? এটা কি মুখস্থ করার দরকার আছে? এটা বইতেও দেয়া আছে ভাই, এই জিনিসটা বইতেও দেয়া আছে, সুন্দর করে দেখবেন বইতে ছক দেয়া আছে, কিন্তু বইতে বলা নাই যে কোন পারে আমি কোনটা লিখবো, এটা আমি কিসের ভিত্তিতে লিখবো। সবাই আপনাকে পড়াবে, ছকটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে মান বসা, উত্তর হয়ে গেছে। ঠিক আছে, তো কেন হয় সেটা কি বুঝতে পেরেছেন সবাই? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা, আমি বেস্ট বলে না, মানে আমি এই জিনিসটা আপনাকে উপলব্ধি করাচ্ছি যে কেন হয় এটা বুঝতে হবে। বুঝলে কি হবে? পরীক্ষার হলে যদি বাই চান্স আমি ভুলেও যাই, তার মানে ওই যে ভাইয়া আমাকে শিখাই দিয়েছে, এই শেখানো জিনিসটাকে যদি আমি একটু কাজে লাগাই তাহলে হয়ে যাচ্ছে না ভাইয়া? বলেন তো, হয়ে যাচ্ছে? বলেন, এটা হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিস যদি আমি পারি তাহলে আমি সুন্দর করে অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসবে ভাইয়া? এখান থেকে আমাদের ঢাবি ম্যাথ আসে, ডিইউতে ম্যাথ আসে, কোন বছর ডিইউতে এমসিকিউ আসে, এবং রাবি এবং জিএসটিতে আমাদের এখান থেকে এমসিকিউ আসবেই, আসবেই ভাইয়া, মাফ নাই। হ্যাঁ, এখান থেকে আসবেই। ঠিক আছে, তাহলে এগুলো আমরা এখন সলভ করব। ওকে, দেখি। তাহলে আমরা দেখি এখন, দেখেন জিনিসগুলো আসবে কেমনে। দেখেন এইভাবে সুন্দর করে আপনাকে বলবে, দেখেন তো সম্পত্তি মালিকের প্রারম্ভিক মূলধন ছিল এত টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সম্পত্তি মালিক না, এখানে মালিকের প্রারম্ভিক। হ্যাঁ, সম্পত্তি কথাটা এক্সট্রা চলে আসছে। মালিকের প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, বছরে কারবারের ক্ষতি হয় ৮,০০০ টাকা, মালিকের উত্তোলন ১০,০০০ টাকা, সমাপনী মূলধন কত টাকা? ঠিক আছে, তাহলে আমাকে জানতে চেয়েছে ভাইয়া সমাপনী মূলধন কত টাকা, তাই না? তাহলে আমরা সুন্দর করে এরকম যদি অঙ্ক থাকে আমরা একটা টি ছক আঁকবো। এঁকেছি ভাইয়া? এঁকেছি তো নাকি? তো টি ছকের এই পারে কে ছিল দেখেন তো? এই পারে ছিল প্রারম্ভিক মূলধন। আর কি প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয় কি কি? অতিরিক্ত মূলধন যোগ হয়। তাহলে অতিরিক্তকে আমি এই পাশে লিখবো। আর কে যোগ হয়? নিট লাভ বা যদি ক্ষতি হয় তাহলে সেটা এই পারে লিখবো। আর এই পারে কে ছিল? সমাপনী মূলধন ছিল এই পারে। আর কে ছিল ভাইয়া? এই পারে ছিল আমাদের ব্যয়। ব্যয় আর উত্তোলন কি হয়? ব্যয় আর উত্তোলন আমার মাইনাস হয়। ঠিক আছে, এবার আমরা টাকা বসাবো। প্রারম্ভিক মূলধন ছিল কত? ৭০,০০০ বসাইছি ভাইয়া। কারবারে ক্ষতি হয় কত টাকা বলেন? ক্ষতি হয় হচ্ছে ৮,০০০ টাকা। তাহলে ক্ষতি কই? ক্ষতি মানে ব্যয়। কত হয়েছে? ৮,০০০ হয়েছে। আর কি হয়েছে? উত্তোলন হয়েছে ১০,০০০। এই যে উত্তোলন ১০,০০০। এখন আপনাকে জানতে চাচ্ছে কি বলেন তো? সমাপনী মূলধন কত, অর্থাৎ এই জায়গাতে কত টাকা বসবে সেটা জানতে চাচ্ছে।
তাহলে এখানে কত টাকা বসবে সেটা জানতে চাচ্ছে। তাহলে এটার বিপরীত পাশ কোনটা? এটা। এখন এই বিপরীত পাশে কত অ্যামাউন্ট আছে? বিপরীত পাশে 70,000 টাকা অ্যামাউন্ট আছে। এখন এই 70,000 টাকা অ্যামাউন্ট থেকে এই পারে যে অ্যামাউন্টগুলো আছে সেগুলোকে বিয়োগ করে দিবেন। তাহলে 70,000 থেকে আমি কি করব ভাইয়া? এই পারে আছে 18,000। তাহলে 70,000 থেকে 18,000 বাদ দিলে থাকে কত বলেন তো? 70 থেকে 18 বাদ দিলে থাকে হচ্ছে 52,000, তাই না? কত থাকে? 52,000। দ্যাট মিনস এখানে বসে যাবে কত? 52,000 টাকা। সবাই বুঝছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন তো, ইয়েস অর নো বলেন। হ্যাঁ, সমীকরণের মাধ্যমে করা যাবে, সমস্যা নাই, কিন্তু সমীকরণের মাধ্যমে প্রবলেম আছে, ঠিক আছে? সমীকরণের মাধ্যমে করা যাবে, সমস্যা নাই, কিন্তু সমীকরণের মাধ্যমে প্রবলেম আছে, ঠিক আছে? কোনো জায়গায় যে সমস্যা হবে। ওকে, সবাই কি বুঝছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, ঠিক আছে? তাহলে এটার উত্তর 52,000 টাকা। এবার দেখি আমরা, হ্যাঁ, তাহলে এবার আমাদের দেখেন রাবি 15-16 একটা প্রশ্ন আসছে, আমাদের জানতে চাচ্ছে মালিকের প্রারম্ভিক মূলধন কত। তাহলে প্রারম্ভিক মূলধন কত জানতে চেয়েছে। হ্যাঁ, এবার আমরা কি করে করব দেখেন, আমরা ডিরেক্ট টাকা বসাবো। সমাপনী মূলধন 31,000, সমাপনী মূলধন থাকে এখানে। অতিরিক্ত মূলধন 8,000, ভাইয়া অতিরিক্ত মূলধন কই থাকে? এখানে থাকে, তাই না? প্রারম্ভিকের সাথে যোগ হয়। উত্তোলন মাইনাস হয়, উত্তোলনের টাকা কত? 4,000, তাহলে এখানে বসাবো ভাইয়া 4,000। বছরে নিট আয় হয়, নিট আয়, তাহলে আয় হইলে কোন পাশে বসাবো আমরা? এই পারে বসাবো আয়। এখন আপনাকে বলছে প্রারম্ভিক মূলধন কত, তার মানে এই জায়গাতে কত টাকা বসবে সেটা জানতে চাচ্ছে। তাহলে এই জায়গার টাকা জানতে চাচ্ছে, তাহলে এটার বিপরীত পাশ কোনটা? এটা। তাহলে বিপরীত পাশের যোগফল কত? 35,000। এখন এই 35,000 থেকে এই যে এই পারে যে টাকাগুলো আছে কত? 16,000 আছে। তাহলে 35 থেকে যখন আমরা 16 বাদ দিব তাহলে থাকে কত? এখানে 19,000 টাকা থাকবে। এই 19,000 টাকাই হবে আমার প্রারম্ভিক মূলধন, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? সমীকরণের নিয়ম কি আপনাকে আমি শিখাইছি? বলেন তো আমাকে, আপনাকে কি আমি সমীকরণের নিয়ম শিখাইছি? বলেন, সমীকরণের নিয়ম কি শিখাইছি? বলেন তো। সমীকরণের নিয়ম কখন হবে? বছরের শুরুতে সম্পদ ছিল এত টাকা, দায় ছিল এত টাকা, উক্ত বছরে সম্পদ হ্রাস পায় এত টাকা, দায় হ্রাস পায় এত টাকা, বছর শেষে মালিকানা সত্ত্ব কত, বছর শেষে সম্পদ কত, তখন সেটা সমীকরণের নিয়ম হবে। এখানে কি ওই নিয়মে পড়ছে? এখানে আপনাকে সমাপনী প্রারম্ভিক দিয়ে দিচ্ছে, আয় দিয়ে দিচ্ছে, মালিকের মূলধন জানতে চাচ্ছে, ঠিক আছে? আমি কি সমীকরণ শেখাচ্ছি? যেটা যখন শেখাচ্ছি এটা মাথায় নেন, ঠিক আছে? যখন আমরা রিভিশন দিব তখন ক্লিয়ার হয়ে যাবে। বলেন, সমীকরণের অঙ্কগুলো কি এমন ছিল? বলেন তো, বলেন। বলেন, পার্থ সরকার এই গ্রুপে কেমনে আসলো? হাসনাত স্যার বলছে শুভ জন্মদিন প্রিয় বিবাহিত ভাই। স্যারের খুব আক্ষেপ, স্যারের এখনো বিয়ে হয়নি, স্যারের খুব আক্ষেপ, বুঝছেন? সেই কারণে আক্ষেপ মিটায় আমাদেরকে বিবাহিত বলে, বুঝছেন? ঠিক আছে, আচ্ছা, দেখেন মান বসানো জানেন, প্রারম্ভিক মূলধন, এপারে প্রারম্ভিক মূলধন, মূলধনের সাথে যোগ হয় অতিরিক্ত মূলধন, হয় না? আর যোগ হয় কি? যোগ হয় নিট লাভ, যোগ হয়, হয়। তাহলে এপারে প্রারম্ভিক হইলে এপারে কি থাকবে? সমাপনী থাকবে। আর কি থাকবে? যেগুলো মাইনাস হয়, তো মাইনাস হয় কি? ব্যয় আর নিট ক্ষতি। আর কি মাইনাস হয় ভাইয়া? উত্তোলন মাইনাস হয়, হয় না? হয়। এবার টাকা বসান, ঠিক আছে? এবার হচ্ছে টাকা বসান, ঠিক আছে? টাকা বসান, দেখেন সমাপনী মূলধন 31,000, কই পারে থাকে ভাইয়া? এই যে 31 বসান। অতিরিক্ত মূলধন 8,000, ভাইয়া অতিরিক্ত মূলধন কই থাকে? এই যে বসান, অতিরিক্ত মূলধন বসাইছি। উত্তোলন 4,000, ভাই উত্তোলন কই থাকে? এই যে উত্তোলন 4,000 বসান।
আর কি আছে, বছরে নিট আয় হয় 8,000, তাহলে নিট আয় কই, এই যে নিট লাভ 8,000 বসাইছেন না। এখন আপনাকে বলছে মালিকের প্রারম্ভিক কত, তার মানে প্রারম্ভিক থাকে হচ্ছে এই যে এই জায়গায়, এই মান বের করতে বলছে। তাহলে এই মান যেহেতু বের করতে বলছে, এটার বিপরীত পাশে কি থাকে, বিপরীত পাশের মানগুলো যোগ করেন। বিপরীত পাশে থাকে 35,000, কত থাকে 35,000। এবার এই 35,000 থেকে যেই পাশের মান বের করবেন এই পারের মানগুলো বাদ দিয়ে দেন। তাহলে 35 থেকে 16 বাদ দিলে কত থাকে রে ভাই, 19,000 থাকে না, 19,000 থাকে। তাহলে উত্তর হচ্ছে 19,000, বুঝছেন? বলেন। না হাসান স্যারের অনেক কষ্ট, স্যার এখনো বিয়ে করতে পারছে না, স্যারের অনেক কষ্ট, সেটা তো বুঝি, স্যার মুখ ফুটে না বলতে পারলেও বুঝি শহীদ স্যার আর হাসান স্যারের কষ্টগুলো, বুঝতে পেরেছেন? বলেন, সবাই বুঝছেন? ওকে, নেক্সটে যাই আমরা, দেখি। দেখেন এই যে একটা অঙ্ক, জাবি 14-15 ম্যাথ, কি বলেছে, প্রারম্ভিক মূলধন, তাহলে বসান প্রারম্ভিক কত, 2 লাখ টাকা হয়েছে। পুনরায় বিনিয়োগ, পুনরায় বিনিয়োগ মানে কি, অতিরিক্ত, অতিরিক্ত কত 80,000। উত্তোলন 50,000, তাহলে উত্তোলন কোন দিকে বসে, এইদিকে বসে, বসান উত্তোলন কত 50,000। সমাপনী মূলধন 3,70,000, তাহলে সমাপনী 3,70,000 বসান। জানতে চাইছে মুনাফা কত, মুনাফা কই বসে, মুনাফা এই পারে বসে না, মুনাফা এই পারে বসে। জানতে চাচ্ছে এটার মান কত হবে, তার মানে এটার বিপরীত পাশকে যোগ করব, কত হবে 4,20,000 হবে, তাই না ভাইয়া? এখন এই 4,20,000 থেকে আপনি কি করবেন, এই 2 লাখকে বাদ দিয়ে দেন, তাহলে কত হইল 2,20,000। 2,20,000 থেকে আবার 80,000 বাদ দেন, তাহলে 2,20,000 থেকে 80,000 বাদ দিলে কত হয় বলেন তো? 2,20,000 থেকে আপনি যখন 80,000 বাদ দিবেন তখন হবে কত, 1,40,000। দ্যাট মিনস এই 1,40,000 হচ্ছে মুনাফার পরিমাণ, বুঝছেন সবাই? বলেন, বলেন। সবাই বুঝছেন? বলেন। বিয়ে করলে আপনাদেরকে দাওয়াত দিলে তো মানে দেউলিয়া হয়ে যাওয়া অবস্থা হবে, আপনাদেরকে দাওয়াত দিলে তো সবাই দেউলিয়া হয়ে যাবে। সবাই যদি আপনারা চলে আসেন বিয়ের দাওয়াতে, তাহলে তো দেখছি যে কি একটা অবস্থা হবে, চিন্তা করেন, বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন পরে একটা ম্যাথ দেখি আমরা, ঠিক আছে? কি বলেছে, উক্ত প্রতিষ্ঠানে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। দেখেন এই জায়গাতে একটু ভালো করে বুঝবেন, আপনাকে কি বলেছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, ঠিক আছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আপনাকে কিন্তু বলেনি যে লাভ বা লাভ কত, এটা কিন্তু জিজ্ঞাসা করেনি, আপনাকে বলেছে লাভ বা ক্ষতি, মানে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে, ঠিক আছে? লাভও হতে পারে ক্ষতিও হতে পারে, ঠিক আছে? তাহলে দেখি তো আমরা অঙ্কটা কিভাবে করি। একটি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রারম্ভিক মূলধন ছিল 70,000 টাকা, ঠিক আছে? তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে 70, বসাইলাম। সমাপনী মূলধন ছিল কত টাকা, 1,20,000 টাকা, তাহলে 1,20,000 টাকা বসাইলাম, বসাইছি ভাইয়া। অতিরিক্ত মূলধন 25,000 টাকা, তাহলে অতিরিক্ত মূলধন কত 25,000, এখানে বসে। তারপর কি বলেছে, উত্তোলন বলেছে 15,000, উত্তোলন বসে কোথায় ভাইয়া, উত্তোলন বসে হচ্ছে এখানে, কত 15,000, ঠিক আছে? এবং উক্ত বছরে লাভ বা ক্ষতি কত এটা জানতে চেয়েছে, তাহলে কি একটা ঝামেলা হয়ে গেল না? তাহলে আমরা একটু দেখি তো ভাইয়া, এপারে কত হয়, এপারে হয় 95,000, ঠিক আছে? এপারে কত হয় 1,35,000। এই যে ঘটনা হইল, লাভ বা ক্ষতি মানে কি, ক্ষতি হলে বসবে এখানে আর লাভ হইলে বসবে এখানে, তার মানে দুই পাশের মানই বসতে পারে, তাই না? এই পারের মানও বের হতে পারে, এই পারের মানও বের হতে পারে। তাহলে আপনাকে যদি নির্দিষ্ট না করে দেয়, আপনাকে যদি বলে লাভ বা ক্ষতি কত, তাহলে আমি কি করব, তাহলে আমরা দুই পাশটাকে আগে যোগ করে নিব, এই পারে যোগ করে হলো 95, এই পারে যোগ করে হলো 35, ঠিক আছে? তাহলে আমার এবার কাজ কি হবে জানেন, আমরা সিম্পলি এই 95 থেকে কি করব ভাইয়া, আমরা এই সিম্পলি এখন যেটা করব সেটা হচ্ছে বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কত হয় বলেন তো, 1,35,000 থেকে আমরা কি করব 95 কে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত বলেন, 1,95,000 থেকে 35 বাদ দিলে কত হয় বলেন তো, 40,000 টাকা হয় না ভাইয়া? কত টাকা হয়, 40,000 টাকা হয়, রাইট? কত টাকা হয় ভাইয়া, 40,000 টাকা হয়, রাইট? এখন ভাইয়া বলেন তো কোন পারে বেশি,
কোন পারে বেশি? বেশি হচ্ছে এই পারে, ক্ষতির পারে বেশি। ক্ষতির পারে বেশি মানে কি? আমাকে 40,000 টাকা এখানে বসাইতে হবে, ঠিক আছে? তার মানে আপনার কি হয়েছে? লাভ হয়েছে। উল্টা দিকে বসাইতে হবে। আমি একটু ক্লিয়ার করে দিই, দাঁড়ান। আমি সুন্দর করে জিনিসটা আবার ক্লিয়ার করে দিই, দাঁড়ান। দেখেন ঝামেলা হয়ে গেছে ঘিঞ্জি মিঞ্জি, আমি ক্লিয়ার করে দিই। তাহলে এখানে 70,000, ওকে, লিখলাম। এরপরে বলেছে সমাপনী মূলধন কত টাকা? 1,20,000 টাকা, ঠিক আছে। অতিরিক্ত মূলধন 25,000, এই যে অতিরিক্ত 25,000 বসাইছি ভাইয়া, বসাইছি। এরপরে উত্তোলন বলেছে কত? উত্তোলন হচ্ছে আমাদের কত? উত্তোলন হচ্ছে আমার 15,000, হয়েছে 15,000। আর নাই, এখন আপনাকে বলেছে মুনাফা হবে না ক্ষতি হবে, এক্স্যাক্টলি বলেনি, দুই পারেই টাকা বসতে পারে। তো এমন যদি বলে আমার ভাইয়া, তাহলে আমরা দুই পারে যোগ করব, এখানে 95, এখানে 1,35,000। ভাইয়া কম কোন দিকে? কম হচ্ছে এই দিকে, এই দিকে কম না, তাহলে টাকাটা বসবে এই দিকে, বিয়োগফলটা বসবে কোন দিকে? কমের দিকে। কোন দিকে ভাইয়া? কমের দিকে বসবে, ঠিক আছে। তাহলে আমরা 35 থেকে 95 বাদ দিই, কত হয়? 40। তাহলে এই 40,000 টাকা আমি কোন দিকে বসাবো? কমের দিকে বসবো। দ্যাট মিনস আমার কি হয়েছে? মুনাফা হয়েছে। সবাই কি বুঝছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? বলেন। পার্থক্যটা কোন দিকে বসাবো? কমের দিকে বসাবো ভাইয়া। হচ্ছে 95, হচ্ছে 1,35,000, তাহলে দুইটার পার্থক্য কত? 40,000। এই 40,000 টাকা আমি কোন দিকে বসাবো? কমের দিকে বসাবো। তাহলে কমের দিকে কে আছে? মুনাফা আছে। কমের দিকে না বসাইলে তো সমান হবে না, সেজন্য আমরা কমের দিকে বসাই দিব 40,000। আর কমের দিকে কে আছে ভাইয়া? মুনাফা আছে। দ্যাট মিনস মুনাফা 40। বুঝছি? বলেন। দেখি আরেকটা বুঝাইতে পারি নাকি, এরকম আছে? এই তো আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আরেকটা বুঝাই দিই, তাহলে দেখেন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রারম্ভিক মূলধন 10, তাহলে প্রারম্ভিক মূলধন কত? 10,000। মাঝামাঝি অতিরিক্ত মূলধন, তাহলে অতিরিক্ত কত? অতিরিক্ত হচ্ছে 5,000, বসাইলাম। সমাপনী 7,000, সমাপনী 7,000 বসাইলাম। উত্তোলন 2,000, তাহলে উত্তোলন কত? 2,000 বসাইছি। এখন বলেছে লাভ বা ক্ষতি কত? তাহলে লাভ হলে এখানে, ক্ষতি হলে সেখানে, তাই না? তাই এবার আমি দুই পার কি করব? দুই পারে আমি যোগ করব, যেহেতু লাভ ক্ষতি কোন পারের মান আমাকে এক্সাক্ট করে দেয়নি। তাহলে এখানে আছে 15, এখানে আছে 8, সরি 9, কত আছে এখানে? এখানে আছে 9। তাহলে দুইটার পার্থক্য কত? 15 থেকে 9 বাদ দিলে থাকে কত ভাইয়া? 6 থাকে। এখন এই 6 আমি কোন দিকে বসাবো? কমের দিকে বসাবো। ভাইয়া কম কোন দিকে? এই দিকে। তাহলে এই যে কমের দিকে 6 বসাই দেন, দ্যাট মিনস ক্ষতি হয়ে গেল। যান, আপনার লালবাতি জ্বলে গেছে, যান। ব্যবসায় লালবাতি জমে গেছে, মানে জ্বলে গেছে, ক্ষতি হয়ে গেছে। নেন, ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন, সবাই কি বুঝছেন? আচ্ছা, ক্লাস কয়জন করছে এখন বলেন তো? লাইভ কেটে যে ওই 57 জন দেখাচ্ছিল, 57 জনই ক্লাসে দেখাচ্ছে, বুঝছি না কয়জন ক্লাসে আছে। বলেন। ক্ষতি হতে পারতো কি পারতো না সেটা ফ্যাক্ট না, আমার স্টেটমেন্ট যেটা বলছে সেটা হবে। কোন 40,000-এর কথা বলছেন? বলেন। 176 প্লাস। ও আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমার এখানে একটা তো শো করছে না, একটা তো দেখছি 57 জন। তাহলে সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এই ম্যাথ ভাই আমার পরীক্ষায় আসবে। আবার দেখেন একটা প্রশ্ন দিই। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত কি ক্লিয়ার? বলেন তো আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, বাসায় করতে হবে। দেখেন এখানে আমাকে বলেছে মূলধনের উপরে সুদ ধরতে হবে পরিমাণ কত। লিখেন, মূলধন হচ্ছে 3টা মূলধন আছে আমাদের। মূলধন কয় ধরনের? মূলধন আমাদের 3টা, সাধারণত 3টা মূলধন। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, একটা হচ্ছে অতিরিক্ত মূলধন, আর একটা হচ্ছে সমাপনী মূলধন। কি মূলধন? সমাপনী মূলধন, ঠিক আছে। এখন মনে রাখবেন এই যে প্রারম্ভিক আর অতিরিক্ত মূলধনের উপরে সুদ ধরতে হয়, সুদ ধরতে হয়। তাহলে কোন কোন মূলধনের উপরে সুদ ধরবো? প্রারম্ভিক আর অতিরিক্ত। কোন মূলধনের উপরে সুদ ধরবো না? সমাপনী মূলধনের উপরে সুদ ধরা যাবে না। এটা কিন্তু থিওরি প্রশ্ন আপনার আসতে পারে, বুঝছেন? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া?
বলেন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? বলেন। তাহলে আমরা কোন কোন মূলধনের উপরে সুদ ধরবো? প্রারম্ভিক আর অতিরিক্ত মূলধনের উপরে ভাইয়া সুদ ধরতে হয়। সুদ ধরতে হয় না কার উপরে? সমাপনী মূলধনের উপরে সুদ ধরতে হয় না। ক্লিয়ার সবাই? ওকে, এবার আসি আমরা। অঙ্কটাতে আমাকে বলেছে মূলধনের উপরে সুদের পরিমাণ কত। তাহলে একতরফা দাখিলাতে হিসাব সংরক্ষণ করে বছর শেষে মূলধন দাঁড়ায় 24,000 টাকা। দ্যাট মিনস আমার বছর শেষে মূলধন মানে সমাপনী মূলধন 24,000 টাকা, তাই না? যা প্রারম্ভিক মূলধনের তুলনায় 20% বেশি। তাহলে পার্সেন্টেজটা কার উপরে আছে ভাইয়া? প্রারম্ভিক মূলধনের উপরে, তাই না? যা প্রারম্ভিক মূলধনের তুলনায় কার সাথে তুলনা করেছে? প্রারম্ভিক মূলধনের সাথে তুলনা করেছে। তাহলে পার্সেন্টেজ কত? 100। পার্সেন্টেজটা কার সাথে? প্রারম্ভিক মূলধনের সাথে। যা যা বলতে কাকে বোঝাচ্ছে? সমাপনী মূলধনকে বোঝাচ্ছে। 24,000 টাকা যা প্রারম্ভিক মূলধনের তুলনায় 20% বেশি। তার মানে সমাপনী মূলধন কত বলেন তো? প্রারম্ভিক যদি 100 হয় তাহলে সমাপনী মূলধন কি 120 হবে? সমাপনী মূলধন কি 120 হবে ভাইয়া? বলেন। 120। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া যে এই সমাপনী মূলধন মানে 120? বলতে পারি। তাহলে দেখেন 120ও যেই জিনিস, 24,000 টাকাও সেই জিনিস, তাই না? এখন আপনাকে বলেছে 2% হারে মূলধনের সুদের পরিমাণ কত। তাহলে কোন মূলধনের উপরে সুদ ধরবো? প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধরবো ভাই। তাহলে প্রারম্ভিক মূলধনের টাকাটা আমি বের করি। কেমনে বের করব? 24,000 ভাগ 120। কেন? 24,000 টাকা হচ্ছে সমাপনী মূলধন আর পার্সেন্টেজে 120 মানে সমাপনী মূলধন। তাহলে 24,000কে 120 দিয়ে আমি ভাগ দিব, গুণ দিব কি দিয়ে? প্রারম্ভিক মূলধন দিয়ে গুণ দিব। প্রারম্ভিক মূলধনের মান হচ্ছে 100। শূন্য কাটলাম 12 দুগুণে 24। তাহলে এখানে 200 100 কত? 20,000। তাহলে 20,000 কি বের হলো? প্রারম্ভিক মূলধন বের হলো। এখন আমরা কোন মূলধনের উপরে সুদ ধরবো? প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধরবো। তাহলে এই যে 20,000 টাকার উপরে কত পার্সেন্ট? 2% করতে বলেছে। তাহলে 2% মানে দুইটা শূন্য কাটতে পারবো। আর হচ্ছে আমাদের 200 দুগুণে কত? 400। তাহলে মূলধনের সুদ কত হবে ভাইয়া? মূলধনের সুদ হবে আমাদের 400 টাকা। সবাই বুঝছি? বলেন। সবাই কি বুঝতে পেরেছি? বলেন। তাহলে দেখেন এই টেকনিকটা যে কতটা ইফেক্টিভ, বুঝতে পেরেছেন? এই টেকনিকটা যে কতটা ইফেক্টিভ। একই জিনিস বানানো, দেখছেন? সব পার্সেন্টেজে আমরা করতে পারছি না। আমরা দেখেছি অনুপাতের ম্যাথ আমরা সলভ করতে পেরেছি। আমরা দেখেছি যে করের অঙ্ক আমরা সলভ করতে পারলাম। আমরা দেখছি যে সুদ রিলেটেড যা কিছু আছে সেগুলো সলভ করতে পারছি। আমরা কি দেখেছি এই ম্যাথটা হচ্ছে কতটা এফেক্টিভ? এই রুলটা কতটা ইফেক্টিভ আমরা কি বুঝতে পেরেছি? বলেন। আবারও বলি, অনেকে বুঝেননি আমি জানি, আমি আবারও বলি। দেখেন, একতরফা দাখিলাতে হিসাব রাখে সে যেতেই হিসাব রাখুক, সমস্যা নাই। বছর শেষে মূলধন দাঁড়ায় 24,000 টাকা। তার মানে সমাপনী মূলধন কত ভাইয়া? সমাপনী মূলধন হচ্ছে 24,000 টাকা। কি বলেছে? যা মানে কি? সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধনের তুলনায়, কার তুলনায়? প্রারম্ভিক মূলধনের তুলনায় 20% বেশি। তার মানে প্রারম্ভিক মূলধনের সাথে এর উপরে এটা প্রারম্ভিক মূলধন 100, পার্সেন্টেজটা কার আছে? প্রারম্ভিক মূলধনের সাথে আছে। তার মানে প্রারম্ভিক মূলধন 100, 20% বেশি। কে 20% বেশি? যা 20% বেশি। যা মানে কি? সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধন কত এখানে? 20% বেশি মানে 120। তাহলে আমরা কি এভাবে বলতে পারি 24,000 ভাগ 120? সমাপনী মূলধনকে সমাপনী মূলধন দিয়ে ভাগ দিলাম, গুণ দিব কি দিয়ে? গুণ দিব প্রারম্ভিক মূলধন দিয়ে। তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের টাকা পাবো 20,000। জানতে চেয়েছে মূলধনের সুদ কত। তাহলে মূলধনের সুদ যেহেতু জিজ্ঞাসা করছে, আমরা কি করব ভাইয়া? প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধরবো। ঠিক আছে? এই যে 2%, তাহলে করলে কত হবে ভাইয়া? 400 টাকা হবে। বুঝছি? সবাই বুঝতে পেরেছি? বলেন। সাউন্ড আসছে না ছোট বাচ্চার অনেকগুলো? বলেন। যার উপরে পার্সেন্ট তার মানে 100। জি, ছোট বাচ্চার কথা সাউন্ড আসছে না অনেকটা? বলেন। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছি। আমার বাড়িতে তিন চারটা ছোট বাচ্চা আছে তো সেই কারণে, বুঝছেন?
আমার বাড়িতে 3-4টা ছোট বাচ্চা আছে, সেই কারণে। ক্লিয়ার সবাই? সবগুলো এক হয়েছে এখন। ওকে, এখন মনে হয় থেমে গেছে। ওকে, তাহলে সবাই কি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো? বলেন। তাহলে আজকে আমরা খুবই ছোট জিনিস দেখলাম, হ্যাঁ, খুবই ছোট জিনিস দেখলাম। এই জিনিসগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাংলা ক্লাসে ঢুকে গেছিল একটা আমার বাতিজা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো আজকে দেখলাম, হ্যাঁ, বলতে পারেন এই পিডিএফটা যদি আপনি কমপ্লিট করেন, এই স্লাইডের পিডিএফটা যদি কমপ্লিট করেন, প্রশ্ন যদি আসে এর মধ্যে থেকে আসবে, হ্যাঁ, কিন্তু আপনাকে ভাইয়া বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? আপনাকে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো একটু সুন্দর করে দেখেন ভাইয়া, ঠিক আছে? আজকে একটু সুন্দর করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এবার কিছু কথা বলি, সেটা হচ্ছে ঢাবিতে আবেদন শুরু হয়েছে আজ থেকে, তাই না? ঢাবিতে আবেদন শুরু হয়েছে। তো ঢাবির হচ্ছে যে রিকোয়ারমেন্ট গত বছরে যা ছিল এবছরেও তাই আছে। গত বছরে যেভাবে এক্সাম হয়েছে এবছরও সেভাবে এক্সাম হবে। তার মানে আপনি ধরেই নিতে পারেন গত বছর সকল বিশ্ববিদ্যালয়ে যেভাবে এক্সাম হয়েছে সেভাবেই হবে। আর জগন্নাথ প্রতি বছরই উচ্চ থেকে পালানোর ট্রাই করে, হয়তো এই বছরেও করবে এখন, বা শুরু করেছে অলরেডি। এখন সরকারের পক্ষ থেকে যদি চাপ দেয় তাহলে জগন্নাথের কিছু করার নাই, ঠিক আছে? তবে সম্ভাবনা বেশি যে গুচ্ছতেই থাকবে জগন্নাথ। ওরা প্রতি বছরই এরকম করে, কিন্তু লাস্টে সরকারের পক্ষ থেকে একটা চাপ দেওয়া হয়, ঠিক আছে? তখন জগন্নাথের আসলে ওই ক্ষমতা নাই যে তারা আলাদা যাবে। যদি সরকার থেকে যদি জগন্নাথকে চাপ দেয় তাহলে জগন্নাথের সে ক্ষমতা নাই যে তারা বাইরে এক্সাম নেবে, ঠিক আছে? কিন্তু সরকারের পক্ষ থেকে যতই চাপ দিক, ঢাবি, রাবি, চবি এবং জাহাঙ্গীরনগর এদেরকে মানিতে পারবে না। এরা যা বলবে তাই হবে, সরকারকে এরা বেল দেয় না, বুঝতে পেরেছেন? সেটা যে কোনো সরকার, বুঝতে পেরেছেন? তো ঘটনা হচ্ছে এটাই, যে প্রতি বছরই এটা হয়। তো সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। এখন ডিইউ রিকোয়ারমেন্ট সেম আছে। একটা প্রশ্ন বারবার দেখছি যে ভাইয়া, যে কোনো জায়গায় যেমন 3, অ্যাটলিস্ট 3 থাকতে হবে। এসএসসি এইচএসসি মিলে আপনার হইতে হবে কত? দুইটা মিলে 7.50 হতে হবে, কিন্তু 3-এর নিচে থাকা যাবে না, ঠিক আছে? 3-এর নিচে থাকলে হবে না। আরেকটা জিনিস ভাইয়া, অ্যাকাউন্টিংয়ে কি 3 থাকা লাগবে? ভাইয়া ওটা একটু পড়বেন, হ্যাঁ। ওখানে আপনাকে বলেছে যারা বিজনেস ম্যানেজমেন্ট থেকে আগত, কি বলেছে? বিএম। বিএম মানে কি? বিএম হচ্ছে আলাদা একটা কোর্স না ভাইয়া? বিজনেস ম্যানেজমেন্ট আপনারা যারা জেনারেল লাইনে এইচএসসি পড়েছেন এটা তাদের জন্য না। যারা জেনারেল লাইনে এইচএসসি পড়েছেন তাদের কোনো রিকোয়ারমেন্ট থাকা লাগবে না। তাদের রিকোয়ারমেন্ট একটাই, যে আমার 3 থাকতে হবে। কত? 3, অ্যাটলিস্ট 3। আর 3-এ মিলে কি হইতে হবে? এসএসসি এইচএসসি মিলে 7.5 হইতে হবে, ঠিক আছে? আপনাদের আলাদা কোনো সাবজেক্টের রিকোয়ারমেন্ট নাই। আর যারা বিএম থেকে বিজনেস ম্যানেজমেন্ট যারা কোর্স নিয়ে যারা পাশ করেছেন তাদের জন্য অ্যাটলিস্ট অ্যাকাউন্টিংয়ে বি থাকতে হবে। তা আমার মনে হয় এই সংখ্যাটা খুবই কম। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, অফলাইনে অনলাইনে ভর্তি হয়ে আছি, কি করব বুঝতে পারছি না, কিছু বলেন। ভাইয়া আপনার যেটাতে পড়া ভালো বুঝেন, যেটাতে আপনার সময় সাশ্রয় হচ্ছে, যেটাতে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে না, যেটার পড়া ভালো বুঝছেন, যেখান থেকে ভালো গাইডলাইন পাচ্ছেন সেখানে ফোকাস করেন। বোঝা গেছে ভাইয়া? ওকে, এই হচ্ছে বিষয় আমাদের। ক্লিয়ার? আচ্ছা, আর অন্যান্য ইউনিভার্সিটিতেও গত বছর যে রিকোয়ারমেন্ট ছিল সেম রিকোয়ারমেন্টই থাকবে। যারা আমাদের ওই যে কোর্স আউটলাইন অ্যানালাইসিস বুক নিয়েছেন সেখানে দেখবেন প্রতিটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট দেওয়া আছে। ওই রিকোয়ারমেন্ট থাকার সম্ভাবনাই 99%, যেহেতু ঢাবি চেঞ্জ করেনি। ঢাবি চেঞ্জ করেনি মানে ওই রিকোয়ারমেন্টই আপনাদের থাকছে। আর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটু 2-1 দিন দেখেন, 2-1 দিন দেখে তারপরে অ্যাপ্লাই করেন। 2-1 দিন দেখে অ্যাপ্লাই করেন, হুটহাট অ্যাপ্লাই করে ফেলেন না প্রথম দিনই। যারা করেছেন একটু দেখেন, সার্ভার সমস্যা থাকে, অনেক সমস্যা থাকে, বুঝে শুনে অ্যাপ্লাই করেন। নিজে নিজে অযথা অ্যাপ্লাই করতে যেন না। যারা অ্যাপ্লাই করা জানে বা যারা অ্যাপ্লাই করেছে, বা যেসব দোকানগুলো এক্সপার্ট, কোনো দোকানে আবার যে হুটহাট করেন না। যে দোকানগুলো প্রতিনিয়ত অ্যাপ্লাই করছে সেই জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে আপনার টাকাটা পেইড করছে কিনা, SMS আসছে কিনা, এই জিনিসটা একটু সুন্দর করে খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, এটাই ঠিক আছে। তো
তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যাই হোক, জগন্নাথ যদি বের হয়ে যায় কি করব? জগন্নাথ বের হয়ে গেলে জগন্নাথ আলাদা পরীক্ষা হবে, সেটা তো আপনার জন্য আরো ভালো। ঠিক আছে, সেটা তো আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের নাম, হ্যাঁ ওটাই। ঠিক আছে, আয়ু বলেছিল কমাবে, এখন কমাই কিনা দেখেন। তাহলে এই হচ্ছে ঘটনা। আর আজকে হচ্ছে 4 তারিখ, তাই না? আপনাদের একটা রুটিন দেওয়া হয়েছে 8 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আপনাদের 8 তারিখ পর্যন্ত একটা রুটিন দেওয়া হয়েছে, রুটিন অনুযায়ী 8 তারিখ পর্যন্ত চলবে। তারপরে দেখেন যে অনেকগুলো এক্সাম পেন্ডিং আছে আপনাদের, তাই না? আপনাদের অনেকগুলো এক্সাম পেন্ডিং আছে 8 তারিখের পর থেকে। আপনারা 8 তারিখের পর থেকে আমরা একটা আপনাদেরকে একটু সময় দিব। 8 থেকে 12 তারিখ পর্যন্ত যতগুলো এক্সাম পেন্ডিং আছে এবং যতগুলো মানে লেকচার ওয়াইজ আপনাদের এক্সাম হয়েছে সবগুলো একসাথে আপনাদেরকে দিয়ে দিব, বুঝছেন? যদিও আমাদের আপডেট করা হয়, যেগুলো পেন্ডিং আছে প্লাস সকল লেকচার আপনাদেরকে দিয়ে দিব। এই লেকচারগুলো এই কয়দিন খালি পড়বেন আর এক্সাম দিবেন, দিয়ে রিকভার করবেন। দেন মোটামুটি ধরেন 12 কি 13 তারিখ থেকে আপনাদের মানে আবার নিউ করে নিউ স্টাইলে পড়া শুরু হবে আবার। ঠিক আছে, তো এগুলোকে মিস দিয়েন না, মাথায় রাখেন। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আর এর মধ্যে কি হয়ে যাবে, এর মধ্যেই হচ্ছে 10 তারিখের পর থেকে হ্যাঁ হ্যাঁ নতুন করে ক্লাস শুরু হবে। হ্যাঁ, 10 তারিখের পর থেকে নতুন করে ক্লাস শুরু হবে। এর মধ্যে আপনাদের যে মান্থলি টেস্ট আছে, এই মান্থলি টেস্টটাও হয়ে যাবে। ঠিক আছে, আমরা 10 তারিখের পরে একটা ডেট আমরা দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আর এরপরে ক্লাস শুরু হবে, রিটেন ক্লাস হবে, রিটেন সাজেশন পাবেন, সব কিছু হবে। যাদের রিটেন আছেন সব কিছুই হবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওল্ডরা করতে পারবে তো। ওল্ড যারা ভর্তি হয়েছে তারা যতবার কোর্স নামাবো, যতবার নতুন করে শুরু হবে, যতবার এক্সাম ব্যাচ নামাবো, আপনাকে আর 1 পয়সাও খরচ করতে হবে না। টাকা তো দূরে থাকলো, 1 পয়সাও খরচ করতে হবে না। যেগুলো বিজনেস স্কোয়াড থেকে নামবে, বোঝা গেছে? বিজনেস স্কোয়াড থেকে যত কোর্স নামবে, যা হবে অ্যাডমিশন রিলেটেড, এই বছরের অ্যাডমিশন রিলেটেড, সামনে বছর কিন্তু না, আবার এই বছর অ্যাডমিশন রিলেটেড যা কিছু আছে তারা অল ফ্রি পাবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ইংলিশ বাংলা অনেক ক্লাস করতে পারিনি, ওই যে ওই গ্যাপের মধ্যে পড়বেন। মান্থলি টেস্টের সিলেবাস তো এখনো দেওয়া হয়নি, ওই গ্যাপের মধ্যে পড়বেন। হ্যাঁ, রিটেন শিট দেওয়া হবে, রিটেন শিটের কাজ চলছে। ওই যে ওই গ্যাপের মধ্যে করে নেবেন যেগুলো আছে। আর যদি না পারেন, যেগুলো পারেন সেগুলো করে নেবেন, আর যেগুলো পারেন না সেগুলো তো আবার ক্লাস পাবেন, সমস্যা নাই। ঠিক আছে, ওকে ওকে, সবাই ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভয়েস ক্লাসের পিডিএফ যেখানে দেয়া হয় সেখানে দেয়া হয়েছে, টেলিগ্রাম যে গ্রুপটা দেয়া আছে সেই গ্রুপে দেয়া হয়েছে। ঠিক আছে, সব জায়গায় দেয়া হয়েছে। আমাদের যে ম্যানেজারের হচ্ছে বিয়ে, বুঝছেন? তো সেই কারণে সে একটু ছুটিতে আছে, সেই কারণে একটু এলোমেলো একটু হচ্ছে। হ্যাঁ, তা আমি ওটা নিজে দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে হচ্ছে একটু ইয়া হয়ে যাচ্ছে। ওকে, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। শেষ করলাম আজকে এখানেই। আল্লাহ হাফেজ। ঠিক আছে।